তেছে এখনো মানে ইয়াটা হয়নি, সেভাবে প্রিপারেশন ট্রাই করতেছি স্যার। চালিয়ে যাও, ভালো করে চালাও। আচ্ছা, তো আমাদের গত সপ্তাহে টেস্টের খাতাটা এখনো দেখে শেষ করতে পারিনি, দেখি কালকে শুরু করব। গ্রামে গিয়ে প্রথম আগের সপ্তাহটা শেষ করার পরে গরমে আর কিছু ভালো লাগছিল না, আর কারেন্টের যেমন সমস্যা গ্রামে, তেমনি সমস্যা হচ্ছে নেটের। সব কিছু মিলে খুবই বিরক্তিকর অবস্থা গেছে আর কি। তো আজকে আসলাম, দেখি কাল থেকে খাতাটা তোমাদের চেক করে ফেলবো। অনেকে লিখছো, আবার অনেকেই তোমরা ফাঁকিবাজি করতেছো, আমি তো সেটা মেসেজে লিখেই দিয়েছি। হ্যাঁ, একটু চেষ্টা চালিয়ে যাও ভালো করার জন্য, ভালো করার কোনো বিকল্প নাই। আর ভালো করতে হলে কঠিন পড়াশোনা দিতে হবে, এটা স্বাভাবিক। আর যথেষ্ট সময় আছে, সময় যে নাই তা না, কিন্তু এগুলো বাজে সময় হিসাবে নষ্ট করে না। আচ্ছা, তো যাই হোক, আমাদের লিঙ্গুইস্টিক্সটাই রয়েছে, যেটা মানে যেহেতু ফার্স্ট চান্সে পড়তে হচ্ছে, আর বাকিগুলোতে একবার করে পড়ার সুযোগ হয়েছে। আশা করি বাকিগুলোতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না। আর লিঙ্গুইস্টিক্সে যেহেতু থিওরি রিলেটেড, এখানে গল্পের বিষয় না, কোশ্চেনগুলো খুব একটা বড় না, তারপরে একটু ঝামেলা হতে পারে, এই জন্য বারবার একটু রিভিশন করতে হবে। আর তোমাদের টোটাল আছে সম্ভবত 12টা, তাই না, চ্যাপ্টার? মানে 12টা চ্যাপ্টার করা হয়েছে। জি সিলেবাসে স্যার। অনেক কিছু এলোমেলো করা আছে, সিলেবাসটা পূর্ণাঙ্গ না তোমাদের, এটা একটা সমস্যা। কিন্তু পরীক্ষার প্রশ্ন ঠিকই ঘুরে ফিরে আসে। তো এর ভিতর থেকে শেষের যে 4টা রয়েছে, সেই 4টাতে একটু প্রশ্ন সংখ্যা কম, বা ইম্পর্টেন্ট কোশ্চেন খুব ঘুরে ফিরে কমই আসে। প্রথম যে 6টা বা 5-6টা, এগুলোতে একটু বেশি কোশ্চেন আসে, এগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো যাই হোক, এখন যেহেতু আমরা প্রশ্নগুলো পড়ছি, আর তোমাদের পরীক্ষাটা নিব বলছিলাম 7 তারিখে, তাই না? 7 এপ্রিল থেকে নিব বলছিলাম মনে হয়। একটু সময় দিয়েছিলাম বাড়তি। শনিবারে জি স্যার। বলছিলেন। হ্যাঁ, 7 তারিখে নিব বলছিলাম। আর পড়াটা তাহলে এই পর্যন্ত চলবে, আর পরবর্তীতে আছে হচ্ছে ফিকশন, এগুলো 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 তো আগের একবার করে পড়তে দেওয়া আছে, তাই না? আহ, এগুলো কি প্রথম একবার পড়া আছে না প্রশ্নগুলো? এগুলো হ্যাঁ একবার স্যার, করে কম দেওয়া, বেশি পড়া জি হয়েছে স্যার। স্যার ওগুলো। একবার করে পড়তে দেওয়া আছে, স্যার, সময় অবশ্য বেশি লাগবে না, বা টেনশনও খুব একটা নিতে হবে না। আর শেষে হচ্ছে আমাদের ড্রামা, যেহেতু আর এটাই হচ্ছে প্রথম বিষয়টা, তো এটা আমরা সহজেই পড়ে নিতে পারবো, কারণ অনেক সময় একদম 12 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত প্রায় 12 দিন সময় পাবা। তো এই জন্য ওই লিঙ্গুইস্টিক্সে আমরা 2-1 দিন একটু এগিয়ে নিয়ে যাব সময়, তার সাথে ওদিকে একটু 2-1 দিন সময় নিব, যাতে আমরা এটাতে 10 দিন সময় ব্যয় করতে পারি পরীক্ষার আগে। তাতে যদি 14 তারিখ থেকে শুরু করা হয়, তা 10 দিন সময় পেয়ে যাবো। তো এখানে আমরা ওই সময়টা এখানে 2 দিন আমরা একটু বেশি দিব। হ্যাঁ, কারণ এখানে একটু চ্যাপ্টার সংখ্যা বেশি দিয়েছি যেহেতু, এই জন্য। আচ্ছা, তো আমরা তাহলে সিরিয়ালি একটু আসি, যদি প্রবলেম থাকে সেগুলো নিয়ে একটু কথা বলা যেতে পারে। প্রথমে আসি মরফোলজিতে। মরফোলজি ব্রিফ, শর্ট, ব্রড, এগুলোতে কোনো প্রবলেম আছে কিনা। তাহলে প্রথমে আসি মরফোলজিতে। হ্যাঁ, মরফোলজির ব্রিফ কোশ্চেনে কারো সমস্যা যদি থাকে সেগুলো একটু বলবা। সবাইকে আমরা পড়ে শেষ করতে পেরেছি? বলো। না স্যার, স্যার পুরোটা এখন পড়ছি স্যার। আচ্ছা, না আমি আমি সময় 7 দিয়েছি। অধ্যায় পর্যন্ত পড়ছি স্যার। কোন অধ্যায়? 7 অধ্যায় পর্যন্ত পড়েছি স্যার। 6-7 এই দুইটা মাত্র? জি স্যার, এখানে যে ব্রিফ শর্ট অনেকগুলো আসছিল স্যার, আবার ব্রড কোশ্চেনও ছিল। আচ্ছা। আর পরের গুলোকে স্যার আমি ভাবছি যে আমি আগে এই 7টা অধ্যায় একটু ভালো করে পড়বো, যেহেতু এগুলাতে ইয়ার পরের গুলো তো স্যার একটু থিওরি টাইপ স্যার, ওগুলা একটু মানে পড়ে ফেললে পারা যাবে আর কি, সমস্যা হবে না হয়তো। আমি কোশ্চেন গুলা সময় দেখলাম। আছে, 6 তারিখ পর্যন্ত আমি সময় এইটা। দিলাম। হ্যাঁ, যেহেতু 2 দিন বাড়িয়েছি, সমস্যা না, জি একটু স্যার। করে ফেলবা। হুম। আচ্ছা, তো যাই হোক, মরফোলজিতে আমরা প্রথমে আসি। মরফোলজির ব্রিফে কোনো যদি সমস্যা থাকে, এখানে থিওরি তো বিভিন্ন লজি টজিতেই ঝামেলা একটু পাকাই দিবে, এই জায়গাটা একটু বারবার পড়ে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ। আর এখানে বলো, এই যে কয়েনেজ, ক্লিপিং, ব্লেন্ডিং, হ্যাঁ, কম্পাউন্ডিং, ইনফ্লেকশন, ফ্রি মরফিন, বাউন্ড স্যার, মরফিন। এখানে এখানে 3, 4, 5, 6 যদি একটু মানে বলতেন। কি বলছে? মরফ, জি স্যার, জিরো মরফ, আমিও স্যার 3 নাম্বার অ্যালোমরফ। 4 নাম্বার স্যার এগুলো একটু বুঝাই দিলে ভালো হতো। আচ্ছা, দিচ্ছি বোঝায়। হুম।
স্যার মরফিম আর স্যার মরফ এই দুইটা বিষয়কে স্যার একটু যদি ক্লিয়ার করে দিতেন একদম। আচ্ছা স্যার মানে স্যার মরফিমটা বুঝছি, হ্যাঁ হ্যাঁ কিন্তু স্যার মরফটা ক্লিয়ার হতে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, মরফিমটা কি একটু বলো তো, তাহলে পরেরটা আমরা বুঝবো। আগে আচ্ছা স্যার, মরফ মরফিম হচ্ছে যে স্মলেস্ট মিনিংফুল ইউনিট, মানে স্যার যেটাকে যদি আমরা বাংলায় বলি যে স্যার মৌলিক, যে ব্যাপারটা মৌলিক শব্দ ওরকমটা বুঝছি, হুম হুম তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার এটা মানে স্যার মরফিম। আর স্যার যেটাকে ভাঙলে মরফের আর কোনো বিষয়টা অর্থ দাঁড়ায় না, হ্যাঁ মানে যেটাকে মোটামুটি আর ভাঙা যায় না। হ্যাঁ মূল হ্যাঁ জি কথা হলো স্যার। একটা ওয়ার্ড থেকে আমরা ভেঙে, তাই তো, যতটুকুকে পাবো, ঠিক আছে তো, জি স্যার, শেষ একটা পর্যন্ত জি স্যার ওকে। হ্যাঁ মানে যেটাকে আর ভাঙা যাবে না, যেটাতে আর ভাঙা যাবে না। যেমন সিঙ্গিং আমরা দুটো অংশে ভাগ করেছি, যদিও ইং এর কোনো মিনিং নেই, কিন্তু সিং এর একটা মিনিং আছে, তাই না? হ্যাঁ, কারণ জি মরফিমে স্যার। আমরা দুটো ভাগ আছে যেহেতু, তাহলে তাহলে সিংকে আর কি ভাঙা যাবে বলো? না স্যার। তাহলে তো হবে না না। স্যার। তার মানে এই পর্যন্ত, যেখানে মোটামুটি একটা ওয়ার্ডকে একটা এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পারবো যে তারপরে তাকে আর আমরা আনতে পারবো না, এইরকম স্মলেস্ট ইউনিটকে আমরা বলতেছি হচ্ছে মরফিম। হ্যাঁ, এখন তাহলে মর্ফটা কি? মর্ফটা হচ্ছে দেখো ওই প্রায় একই জিনিস। হ্যাঁ, হচ্ছে দেখো মর্ফ ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল ইউনিট অফ আ ল্যাঙ্গুয়েজ ইন ইটস স্পোকেন অর রিটেন ফর্ম। এটা একই জিনিস, ঠিক আছে তো? বলছে কি ইট ইজ আ ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন অফ আ মর্ফ। দেখো ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে হুইচ ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট লিঙ্গুইস্টিক ইউনিট অফ মিনিং। তাহলে মরফিম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বিষয়টাকে, আর মডটাকে বলতেছি কি ওটারই মানে রিপ্রেজেন্টেশনটাকে। ব্যাপারটা এইরকম। হুম, যেমন ধরো বলতেছে যে ইন দ্য ওয়ার্ডস ক্যাট দেয়ার আর টু মর্ফস। একটা হচ্ছে ক্যাট হুইচ রিপ্রেজেন্টস অ্যানিমেলটাকে, আর এস যেটা রয়েছে এইটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা হচ্ছে? হুম, বলো, এটা দিয়ে কি রিপ্রেজেন্ট করা নাম্বার। হচ্ছে? এটা হচ্ছে দেখা যাচ্ছে যে তার প্লুরাল ফর্ম নির্দেশ করতেছি। মূল কথা হলো এখানে, যেমন এই জায়গায় যেগুলো পেলাম, এই যে মর্ফ এবং মরফিম কি বিষয়গুলোকে ঘুরে ফিরে একই জিনিসকে নির্দেশ করছে। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ধারণা হিসাবে দেখানো হচ্ছে, আর একটা হচ্ছে কি তার রিপ্রেজেন্টেশনে একটা মানে কি বলে ফিজিক্যাল যে রূপটা সেটাকে দেখানো হচ্ছে। হ্যাঁ, মানে যে কোনো একটা ম্যান, ম্যান মানে যে একটা শব্দ, একটা ওয়ার্ড MAN, ম্যান, এই যে ব্যাপারটা, এই কথাটা কি আসলে এর কোনো রূপ বা মানে যে কাঠামো, সেটা আমাদের একটা কাউকে রিপ্রেজেন্ট করতে বলছে, তাই না? কোন একটা কাউকে রিপ্রেজেন্ট, ম্যান বলতে আমরা এরকম কাউকে বুঝি। হ্যাঁ, তাহলে যে কোনো ওয়ার্ডের দুটা কিন্তু রূপ থাকে, দুটা রূপ থাকে। একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট রূপ, আর একটা হচ্ছে কি তার রিপ্রেজেন্টেটিভ একটা কনক্রিট রূপ থাকে। বুঝতে পারছো? যখন আমরা বলতেছি হচ্ছে যে ক্রো বা বার্ড বা কাউ, তখন এই শব্দটা একটা নিজে একটা ইউনিট, কিন্তু এটা কাউকে নির্দেশ করতেছে। জাস্ট এইটুকুই পার্থক্য, তাছাড়া এমনিতে আলাদা করে কোনো পার্থক্য নেই। ঠিক আছে তো? দুটা একই জিনিস। দুটো একই জিনিস কোন দিক থেকে? ওই ল্যাঙ্গুয়েজের স্মলেস্ট ইউনিট যার একটা কি থাকবে, মিনিং থাকবে। এইটুকুই, তাছাড়া তার কোনো আলাদা কোনো পার্থক্য নেই। এক্সাম্পল এক্সাম্পল হিসেবে স্যার সিঙ্গিং এটাও ইউজ করা যাবে? হ্যাঁ অবশ্যই এটা ইউজ করা যাবে, এটা ইউজ করা যাবে। তাহলে এখানে বলা হয়েছে স্পোকেন অর রিটেন ফর্ম, তাহলে স্পোকেন কেন বললো? এটা যদি রিটেন ফর্মই হয়। কেন স্পোকেন আমরা ইউজ করি না এগুলো? স্পোকেন তো স্যার ইউজ করা হয় স্যার, এটা তো হ্যাঁ, এই জন্য এখানে লেখা হয়েছে ল্যাঙ্গুয়েজ তো স্পোকেন রিটেন দুই ফর্মই আছে, ওরাল আর রিটেন দুটো ফর্ম নেই। হ্যাঁ, এটা নিয়ে তো কোনো সমস্যা জি নেই। স্যার। হ্যাঁ, দুটাতে তুমি কি ক্যাটস এসটা কি রিটেন ইউজ করবা, স্পোকেন ইউজ করি না? আইএনজিটা কি রিটেন ইউজ করি, স্পোকেন ইউজ করি না? বা স্পোকেন ইউজ করি, রিটেন ইউজ করি, এমন কিছু? রিটেন আর স্পোকেনের মধ্যে পার্থক্য কি আসলে? দুটা কি ভিন্ন জিনিস নাকি? স্যার সেম জিনিস। সেমই তো জিনিস, সেমই জিনিস, তাই না? কিন্তু একটা একটা কাঠামোগত ব্যাপার রয়েছে, যেটা শর্ট ফর্ম রিটেন ইউজ করা যায় না, স্পোকেনে শর্ট ফর্ম ইউজ করা যায়। এইটাই হলো পার্থক্য। তাছাড়া তো ল্যাঙ্গুয়েজ তো এই দুটাই ফর্মেটে চলে, রিটেন আর স্পোকেন, মানে ওরাল আর রিটেন, এই দুটো ফর্মে চলে। হ্যাঁ, অতএব সেটা রিটেনে হোক স্পোকেনে হোক, ছোট ইউনিটটাকে আমরা বলতেছি হচ্ছে মর্ফ অথবা মরফিম। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বিষয়টাকে নির্দেশ করছে, আর একটাকে যে ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন সেই সেন্সটাকে নির্দেশ করতেছে। এছাড়া দুটার মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই, বললাম না তেমন কোনো পার্থক্য, দুটো একই জিনিস মিনিংফুলি। এইটুকু তোমরা যদি এইটুকুকেও বলে দাও তা তো চলবে, এইটুকু
মর্ফ বা মরফিম দুটারই কথা তুমি ইউজ করতে পারবা, দুটার সংজ্ঞার ক্ষেত্রে ইউজ করতে পারবা। ঠিক আছে? জি স্যার। যে কোনো ওয়ার্ডের যে কোনো বেসিক ইউনিটের সাথে আমরা অন্য কিছু যোগ করে নতুন নতুন ওয়ার্ড তৈরি করতেছি। মরফোলজির উদ্দেশ্য কি? মরফোলজি কি আলোচনা করা হয় এই জায়গায় মরফোলজিতে? স্যার অড ফরমেশন। হ্যাঁ, ওয়ার্ড ফরমেশন, যে একটা ওয়ার্ডকে আমরা কিভাবে নতুন নতুন রূপ দিতে পারি। এস দিয়ে রূপ দিচ্ছি, আইএনজি দিয়ে রূপ দিচ্ছি, ইডি দিয়ে রূপ দিচ্ছি, হ্যাঁ, আইওএন দিয়ে রূপ দিচ্ছি, মানে একটা বেসিক ইউনিটের সাথে আরো অনেক কিছু যুক্ত করে আমরা ওয়ার্ডের মিনিংটা সহ ওর যে মিনিং এর যে এলাবোরেশন সেগুলোকে বা সেন্স ব্যাপারগুলোকে আস্তে আস্তে বাড়াই দিচ্ছি, এই, তাছাড়া কিছু না। আর ওটা কি কি বলছে? জিরোমর্ফ। জিরোমর্ফ কি বলছে? জিরোমর্ফ কি বলো? বলছে a xenomorph is an invisible or unspoken element in a word that carries meaning without being physically present. কেমন কেমন কিছু কিছু ভার্ব আছে না, কিছু কিছু ভার্ব আছে না যেগুলোর আমরা পাস্ট টেন্স বা পাস্ট পার্টিসিপল করতে গিয়ে রূপ চেঞ্জ করি না, বলো তো? বা প্লুরাল ফর্ম বা সিঙ্গুলার ফর্ম করতে গিয়ে আমরা রূপ চেঞ্জ করি না, আছে না এরকম? জি স্যার। এটার সিঙ্গুলার আর জি স্যার। প্লুরাল ফর্ম কি? সিঙ্গুলার আর জি প্লুরাল স্যার। বলো, এর সিঙ্গুলার আর প্লুরাল ফর্ম কি? বা কাটের স্যার- পাস্ট আর প্রেজেন্ট ফর্ম কি? স্যার কাটি। কাটি। তাহলে আই কাট দ্য ট্রি ইয়েস্টারডে, তাহলে এই যে কাটের যে পাস্ট ফর্মটা এর ভিতরে আছে না, বলো তো? জি স্যার। এর জন্য কি রূপ চেঞ্জ করতে হয়নি, কিন্তু মানে আমরা বলি নাই, আনস্পোকেন অথবা ইনভিজিবল অবস্থায় কিন্তু এটা এর ভিতরে আছে। বললাম কি, আই স টু ডিয়ার, তাই তো? এখানে যে এসটা থাকার কথা ছিল সেই এসটা এখানে ইনভিজিবল অবস্থায় আছে। তাহলে যে ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা এই যে বাড়তি যে মানে পাস্ট প্রেজেন্ট সিঙ্গুলার প্লুরাল ফর্ম রূপ চেঞ্জ করার জন্য যে ওয়ার্ড বা ওয়ার্ড যে মানে কি বলবো গুলো যুক্ত করতে হয়, সেগুলোকে যুক্ত না করাটাই হচ্ছে কি, যে ওয়ার্ডটা পাচ্ছি আমরা, বেসিক যে ওয়ার্ডটা পাচ্ছি, এটাকে বলা হচ্ছে কি? জিরোমর্ফ। জিরোমর্ফ। ঠিক আছে? ডিয়ার, দেখুন সেই কথাটা বলা হচ্ছে। কি বলা হচ্ছে এই জায়গায় আবারও খেয়াল করো, যে অ্যান ইনভিজিবল অথবা আনস্পোকেন এলিমেন্ট ইন আ ওয়ার্ড দ্যাট ক্যারিজ মিনিং। হ্যাঁ, আমরা কিন্তু ওখানে সিঙ্গুলার করতেছি, আমরা ওখানে পাস্ট টেন্স করতেছি, কিন্তু উইদাউট বিং ফিজিক্যালি প্রেজেন্ট, কিন্তু এস বাই এস বা পাস্ট টেন্সের যে আলাদা রূপ সেগুলো এখানে নাই। ঠিক আছে? তো যেমন এখানে বলছে ইট রিপ্রেজেন্টস আ গ্রামাটিক্যাল ফাংশন, এটা মেইনলি গ্রামাটিক্যাল ফাংশন, যেমন হচ্ছে প্লুরালাইজেশন অথবা টেন্স, এগুলোকে নির্দেশ করে, বাট ডাজ নট হ্যাভ অ্যান অ্যাকচুয়াল সাউন্ড অর রিটেন ফর্ম, যার কোনো অ্যাকচুয়াল সাউন্ড বা রিটেন ফর্ম নেই। যা কাটের আলাদা পাস্ট ফর্ম নেই, পাস্ট পার্টিসিপল ফর্ম নেই, ডিআর এর আলাদা করে প্লুরাল ফর্ম করার কোনো সিস্টেম নেই, ওটাই। এইগুলোকে আমরা বলছি জিরো ফর্ম। একইভাবে শিপ, শিপ কি? এটাই সিঙ্গুলার, এটাই প্লুরাল, তাই না? তাহলে শিপকে বলতেছি কি আমরা জিরোমর্ফ, কারণ এর সাথে এস বাই এস যুক্ত করছি। একইভাবে কাট, এটাই প্রেজেন্ট, এটাই পাস্ট, এটাই পাস্ট পার্টিসিপল। অতএব যেগুলোর ক্ষেত্রে এরকম রূপ চেঞ্জ করতে হয় না, কিন্তু ভিতরে ভিতরে সেন্টেন্সের উপর ভিত্তি করে, কনটেক্সটের উপর ভিত্তি করে আমরা কিন্তু ওইটাকে ক্যারি করি, কিন্তু সেটা আমরা দেখতে পাই না বা হচ্ছে বলি না। এগুলোকে বলা হচ্ছে জিরোমর্ফ। কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। দেখো বলছে মোর ক্লিয়ারলি দেয়ার আর সার্টেন ওয়ার্ডস ফর্মস হুইচ হ্যাভ সেম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অথবা প্রেজেন্ট আর পাস্ট ফর্ম হোয়ার নো মরফিম ইজ অ্যাডেড বাট স্টিল সিমেন্টিক্যালি মেক সেন্স। কোনো কিছু অ্যাড না করেও আমরা সিমেন্টিক্যালি ওটাকে অর্থগতভাবে বা কনটেক্সট বোধে আমরা একটা সেন্স নিয়ে আসি। এই কি বুঝতে পেরেছো? বাকি আর কারো সমস্যা হচ্ছে এটা? আচ্ছা, সমস্যা নেই। না স্যার, এগুলা পারাই যাবে। তারপরে অ্যালোমর্ফ। অ্যালোমর্ফ কি বলতেছে? অনেক সময় মানে কি বলবো, বানান এক, ঠিক আছে তো, কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি অনুসারে, সিচুয়েশন অনুসারে, কনটেক্সট অনুসারে এর সাউন্ডগুলো কি হচ্ছে, ভিন্ন ভিন্ন হচ্ছে। একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন সাউন্ড দিচ্ছে, ঠিক আছে তো? কোনটা? ওই একটা মর্ফ বা মরফিম যেটা তুমি শেষে যুক্ত করছো।
বলছে দেখো, an allomorph is a variation of a morpheme that appears in a different forms depending on the দেখো সারাউন্ডিং সাউন্ডস, মানে আশেপাশে আরো ওয়ার্ডের সাথে মিল রেখে, সাউন্ডের সাথে মিল রেখে তার ওয়ার্ডের মানে মিনিং এই করে সাউন্ডটা অনেক চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে তো, গ্রামাটিক্যাল রুলস। যেমন ফর এক্সাম্পল প্লুরাল ফর্ম এস, এই এসটা দন্তস্ব কখনো কখনো জয়ের মতো উচ্চারিত হয়, তাই বুঝছো? দেখো যে একই এস কিন্তু পাশে কি সাউন্ড আছে, যেমন এখানে টি, এখানে গ, এখানে হচ্ছে কি দন্তস্ব, বাস। এইভাবে দেখো এক এসি ব্যবহার করেছি, কিন্তু আমরা সব জায়গায় এস ইউজ করেছি, এই জায়গায় এস, এখানেও এস, এখানেও এস, কিন্তু এখানে ক্যাটস দন্তস্বই উচ্চারিত আছে, এখানে ডগস আমরা কিন্তু ডগস এর এখানে কখনো জ ছাড়া দন্তস্ব উচ্চারণ করতে পারবো না। ঠিক আছে তো, একইভাবে দেখো বাসেস এর উচ্চারণ হচ্ছে বাসেস, তাই তো, বাস বলছি, কিন্তু বাসের সাথে আমরা কি করছি পরে বাস, আমরা কি আলাদা করে বাসের শেষে একটা এস আছে, পরে যে এসটা আসতেছে ওইটাকে আমরা জোর করে আনতে পারতেছি না, তখন আমরা কি বলছি ওকে ইজ উচ্চারণ করতেছি, বাসিস। তাহলে এক এস আমরা বিভিন্ন, তাই তো, ওয়ার্ডের সাথে মিল রেখে তার যে সাউন্ডটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জ হওয়াটা, ঠিক আছে তো, এই ভ্যারিয়েশনটা সাউন্ডের, এটাকে বলা হচ্ছে কি অ্যালোমর্ফ। তার মানে যখন তুমি একটা সাউন্ড ইউজ করছো, যেমন হচ্ছে আমরা যদি ইডির কথাই ভাবি, অনেক সময় দেখা গেছে ইয়েস আছে বলে একটু মিস্টেক হতে পারে, ইডি, যেমন এইটা, সরি, ওয়াকড, তারপর হচ্ছে broken, আচ্ছা তো দেখো, আচ্ছা ভাই এখান থেকে এই যে ইডি গুলো আমি যুক্ত করলাম, এই ইডি যুক্ত করার কারণে সবগুলোতে কি আমরা ড উচ্চারণ আনতে পারি? দেখো তো, আমরা যদি এখানে দেখি, ইডি সহ অনেক সময় দেয় না, দেখি দেয় কিনা আবার। দেয়নি গো, ডিকশনারিতে আবার এই ইডি আইএনজি সহ অনেক সময় উচ্চারণ দেয় না। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখি। দেখো তো এখানে কি উচ্চারণ দিয়েছে, এখানে শেষের দিকে, যদিও ইয়া একটু আলাদা, এটা কি এখানে ট আছে না ড আছে, দেখো তো কি উচ্চারণ আছে এখানে, স্যার ঠ সাউন্ড, তাই তো। দেখো আছে ড, কিন্তু উচ্চারণ হচ্ছে ট এর মতো। এখানে দেখো, দেখো তো কি আছে, এখানে কি আছে, ট আছে, তাই না, এক ড। এবার যদি বলি আমরা প্রনাউন্সিয়েশন, এখানে কি আছে, ড আছে কিনা দেখো তো। তাহলে এক ইডি বা ডি কি হচ্ছে, তার পূর্ববর্তী সাউন্ডের সাথে মিল রেখে তার সাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন ডি না হয়ে টি হচ্ছে, কোথাও ডি হচ্ছে, কখনো ইড হবে। হ্যাঁ, যেমন এই লার্ন, এই প্রনাউন্সিয়েশনটা কয় ধরনের আছে জানো তো? LARNED, লার্নড। এই লার্ন শব্দটা একটা হচ্ছে লার্নিড আছে, আমরা একটা লার্ন আছে। যদি আমরা একটু দেখি, দেখো লার্নড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, দেখি আসে কিনা ঠিক মতো এখানে।
দেখো তো প্রনাউন্সিয়েশনটা কি দেখাচ্ছে এই জায়গায়। হুম, বুঝতে পারবা? এইটুকু পড়া যাবে? একজন পড়া দেখি কি আছে এই জায়গায়, কি কি ইয়ে আছে, সাউন্ড আছে এখানে। স্যার এটা তো স্যার আ সাউন্ড না স্যার, লার্নিড। হ্যাঁ, লার্নিড, এটা লার্নিড। ইড, দেখো ইড, তাই না? হ্যাঁ, লার্নিড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কি, লার্নিড ম্যান। হি ইজ আ লার্নিড ম্যান, লার্নড নয়। আর যদি আমরা ভার্ব হিসাবে ধরি, দেখুন তখন কি ইড আছে নাকি লার্নড? ড আছে শুধু, না স্যার, শুধু ড। লার্নড। তাহলে এক ইডি, দেখো পরিস্থিতি ফিয়েতে কি কি হচ্ছে, কখনো ইড, কখনো জাস্ট ড। হ্যাঁ, যেমন লুকড। এখন যদি আমরা লুক দেখি তো কি আসতে পারে, লুকের সাথে কি আসতে পারে আইডিয়া করো তো, ট আসবে না ড আসবে? হুম, কি আসতে পারে? ড আসতে পারে না ট আসতে পারে? স্যার ড। কোনটা ইজি? লুকড। কোনটা ইজি? লুকড। লুকড। ড আসতেছে লুকড, জি ট স্যার। আনতে পারবা? দেখো, না স্যার, টই আসবে। দেখি কি আছে এর আগে। দেখো লুকড, ট আসছে। হ্যাঁ, লুকড, আইপিএ, এল ইউ কে টি, লুকড। হুম, শি লুকড অ্যাট, লুকড অ্যাট, লুকড অ্যাট, লুকড অ্যাট, হ্যাঁ লুক। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো হচ্ছে অ্যালোমর্ফ, সেগুলোর কাজ হলো কি, যে একই সাউন্ড ভিন্ন ভিন্ন ওয়ার্ডের সাথে বসে ওই একই সাউন্ড ভিন্ন ভিন্ন সাউন্ডে রূপান্তরিত হয়ে যেতে পারে। তাহলে যে সাউন্ডটা হচ্ছে সেটাকে আমরা বলতেছি। দেখো বলছে অ্যালোমর্ফ ইজ আ ভ্যারিয়েশন অফ মরফিম that appears in different forms depending on the surrounding sounds or grammatical rules। ওই যে বললাম যে অ্যাডজেক্টিভ অনুসারে একরকম সাউন্ড, ভার্ব হিসাবে আরেক রকমের সাউন্ড। হ্যাঁ, এই জায়গাগুলোকে অ্যালোমর্ফ বলা হয়ে থাকে। আর হোয়াট ইজ জিরো অ্যালোমর্ফ? জিরো অ্যালোমর্ফ কি? ওই যে আগের মতোই, ঠিক আছে তো, যেটা জিরো মর্ফ আমরা পেলাম না, জিরো মর্ফ, ওটার ক্ষেত্রে যেটা আছে এটাও সে একই জিনিস। হ্যাঁ, অতএব আর জিরো অ্যালোমর্ফ ইজ আ ভ্যারিয়েশন অফ মরফিম দ্যাট হ্যাজ নো, দেখো, ভিজিবল আর অডিবল ফর্ম বাট স্টিল ক্যারিজ গ্রামাটিক্যাল মিনিং, যেটা এখানে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখো ওই ইট ইজ সিমিলার টু জিরো মর্ফ, ওই যে একই রকম। হ্যাঁ, বলছে বাট স্পেশালি রেফার্স টু কেজেস হোয়ার মরফিম হ্যাজ মাল্টিপল ফর্মস, ওয়ান অফ দেম ইজ ইনভিজিবল। হ্যাঁ, যেটা এখানে দেখানো হয়েছে যে আমরা যখন পাস্ট টেন্সে যাচ্ছি বা যখন প্লুরাল ফর্মে যাচ্ছি তখন কি হচ্ছে, আমরা এরকমই হয়তো সাউন্ডের কোনো একটা ব্যাপার ছিল কিন্তু এটা ইনভিজিবল আছে, সেটা হচ্ছে আনপ্রোনাউন্সড, তাই তো, বা আনস্পোকেন আছে, এরকমটা আমরা ভেবে নিচ্ছি আর কি, মনে করো যে আমরা ভেবে নিচ্ছি। এরকম যদি কোনো ব্যাপার হয়ে থাকে সেগুলো কোনো জিরো অ্যালোমর্ফ। তার মানে জিরো মর্ফ আর জিরো অ্যালোমর্ফ একই জিনিস, যে গ্রামাটিক্যাল ব্যাপারটা আমরা মনে করব কিন্তু ওটা লিখিত রূপে আমরা পাবো না, বা স্পোকেনে আমরা ওগুলোকে ইউজ করবো না। কি কথা বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে স্যার, এক্সামের আগে কি আর কোনো ক্লাস নেওয়া হবে? এক্সামের আগে বলতে মানে এই নেক্সট যে এক্সামটা লিঙ্গুইস্টিক্স এর উপর দিব সেটার আগে। অবশ্যই অবশ্যই, যেহেতু আমি বাড়িয়ে সময় দিয়েছি মানেই আরেকটা ক্লাস নিব, কারণ একটা ক্লাস তোমাদের নেওয়া হয়নি এ কারণে। ওকে স্যার। যেহেতু 7 তারিখে তো ক্লাস, এই 7 তারিখে পরীক্ষা, তোমার যদি মনে হয় এটার জন্য রবিবারে আমরা একটু সময় দিতে পারি, ঠিক আছে? যদি সমস্যা হয় ওই দিনে আলোচনা করে দিবনি। আচ্ছা, আর কারো সমস্যা আছে এটাতে? যদি না থাকে আমরা শর্টে চলে যাব। না স্যার। আচ্ছা, তাহলে আমরা শর্ট কোশ্চেনে যাই। শর্টে আছে কারো সমস্যা? জি স্যার। কোন জায়গায় সমস্যা?
স্যার ওই যে ফ্রি মরফোলজি আর বাউন্ড মরফোলজি ভিএস আছে না একটা কোশ্চেন? কোনটা কোনটা? ও কোশ্চেন না উদাহরণ নাকি বলতে চাচ্ছ? কোশ্চেন স্যার, উপরে যান, একটু কোশ্চেনে যান। হ্যাঁ গেলাম। 2 2 নম্বর নম্বরটা স্যার একটু বুঝাই দিবেন। হ্যাঁ মানে পুরোটা, মানে পুরোটাই সমস্যা। স্যার, এই কোশ্চেনটা পুরোটাই একটু বুঝালে ভালো হতো। আচ্ছা, তুমি ফ্রি মরফিং এবং বাউন্ড মরফিং এই দুটার মধ্যে পার্থক্য জানো তো? স্যার জাস্ট একটা উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবা যে ফ্রি মরফিং আর বাউন্ড মরফিং কি। আমরা তো মড পড়ে আসলাম তাই না? হ্যাঁ স্যার, স্যার ক্লিয়ার করে দেন আর কি এই বিষয়টাই শুধু, তাহলে আমি পড়ে নিলেই হবে। না সেটা সমস্যা না, তুমি আগে ক্লিয়ার কিনা সেটা আমি বুঝি আগে। এই যে বুক, না ক্লিয়ার না স্যার। এইটা বললাম, এখানে কয়টা আছে, এখানে কয়টা মরফিম আছে দেখি তুমি বার করতে পারবে। এটা যদি বার করতে না পারো তাহলে বুঝো তুমি এই বিষয়টা না জানো না। স্যার জানি না আমি। তুমি আগে তাহলে এটা মরফিম বার করো, এই দুটো এই ওয়ার্ডের মরফিম বার করো। তুমি তো মরফিম পড়ে আসলা, মরফিমটা কি ছিল তুমি আবার বলো আমাকে, মরফিমটা কি? হোয়াট ইজ মরফিম? ব্রিফ কোশ্চেন পড়ে আসলাম না, মরফিম কি, হোয়াট ইজ মরফিম? কি বললাম যে ল্যাঙ্গুয়েজের কি, অন্য কেউ বলো। স্যার স্মলেস্ট মিনিংফুল ক্ষুদ্রতম যে অংশটা। তাহলে তুমি এই বুকস থেকে আমাকে ক্ষুদ্রতম অংশটা বার করে দাও। যে বুকস আমি বললাম এটার ক্ষুদ্রতম অংশ কোনটা? বুকস নিজেই? বুক এন্ড না স্যার। দুইটা। তাহলে কোনটা? এটার এস বাদ দিলে কি এর মিনিং থাকতেছে না? থাকে তো স্যার, বুক তো এর মিনিং থাকে। তাহলে এটা বি এটা একটা মরফিম, এটা একটা মরফিম। তোমাকে তো প্রত্যেকটা ওয়ার্ড থেকে মরফিম বার করতে পারতো। তুমি যদি শুধু ব্রিফ কোশ্চেনের একটা সংজ্ঞা পড়ে ফেলো, তুমি তো বিষয়টা এখন বোঝোই নি, তাহলে তো বিপদ, তাই নাকি? এখন তুমি আমাকে বলো তো ইম্পর্টেন্টের মরফিম কি? ইম্পর্টেন্ট এখানে কয়টা মরফিম আছে? স্যার একটা। এখানে কয়টা মরফিম আছে? একটাই তো স্যার। একটাই আছে। হ্যাঁ, তাহলে আমি যখন তোমাকে বললাম যে বুকসের ভিতরে কয়টা আছে, স্যার দুইটা আছে স্যার। স্যার বুক একটা আর বুকস মানে এস একটা। এক্স একটা, হ্যাঁ বুক স্যার একটা এস বুক একটা। একটা আর হচ্ছে এস একটা। এখন বলো তো কোনটার মিনিং আছে আর কোনটার নাই? এখানে তো দুটো স্যার বুক এস এর মিনিং নাই। এস এর কোনো মিনিং নেই। হ্যাঁ এস এর মিনিং নাই, বুকের মিনিং আছে। তাহলে এইটুকুই তো বুঝলেই তো হয়ে গেল, আর তো কিছু নাই এখানে। এইটুকু জিনিস বুঝলেই তো হয়ে গেল ফ্রি মরফিমটা কি আর হচ্ছে বাউন্ড মরফিমটা কি। এখন সেগুলো দেখলে তো তুমি বুঝতে পারছো কার মিনিং আছে কার মিনিং নাই। হ্যাঁ দেখো বলছে কি টাইপস অফ মরফিম, বলছে কি দিস আর মরফিমস দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ ওয়ার্ড, দে ক্যারি মিনিং ইন্ডিপেন্ডেন্টলি। যেমন হচ্ছে বুক একটা নাউন, যার একটা মিনিং আছে, রান মিনিং আছে। বাউন্ড মরফিম কি? এস, তার কোনো মিনিং আছে বলো? নেই স্যার। তাহলে এটাই, দিস মরফিম ক্যান নট স্ট্যান্ড অ্যালোন অ্যাজ এ ওয়ার্ড। তারা কখনো একা একা একটা ওয়ার্ড তৈরি করতে পারে না, তারা অন্যের সাথে বসে ওয়ার্ড তৈরি করে। হচ্ছে দে মাস্ট বি অ্যাটাচড টু অ্যানাদার ওয়ার্ড, অ্যানাদার মরফিম, আইদার আ ফ্রি মরফিম অর অ্যানাদার বাউন্ড মরফিম, সেটা অন্য কোনো বাউন্ড মরফিম হোক, সকলে মিলে টু ফর্ম আ মিনিংফুল ওয়ার্ড। তাহলে এই যে বুকসের ভিতরে যে আমরা দুটো পেলাম, তাহলে এর ভিতরে ফ্রি কোনটা আর বাউন্ড কোনটা বলো? স্যার বুক ফ্রি আর এস হচ্ছে বাউন্ড। হ্যাঁ তাহলে এইটুকুই। তাহলে এস হচ্ছে কি বাউন্ড, কারণ কি সে তার পক্ষে সম্ভব না, সে একদম সীমাবদ্ধ। বাউন্ড মানে কি সীমাবদ্ধ, সে নিজের মিনিং তৈরি করতে পারে না। আর বুক সে ফ্রি, সে কারো প্রয়োজন হয় না, সে নিজে নিজে অর্থ তৈরি করতে পারে। এইটুকু এখানে বলা হয়েছে, ঠিক আছে? জি স্যার। এবার বলছে বাকিগুলো কি, ওইগুলোর সাথে মিল রেখে কিছু বাড়তি সেন্স, যে
ইনফ্লেকশনাল কি, যেমন আমরা জাস্ট সিঙ্গুলার ফর্ম, নাম্বার, টেন্স, ভয়েসের কাছে যেগুলো লাগাই সেগুলো এক জিনিস। ডেরিভেশনাল যেগুলো ওয়ার্ড, নতুন নতুন ওয়ার্ড তৈরি করে সেগুলো হচ্ছে ডেরিভেশনাল। হ্যাঁ, যেমন এই যে আমি যখন বুকের সাথে এস লাগালাম, এটা কি নতুন ওয়ার্ড তৈরি করেছে? বলো তো। নো স্যার। জাস্ট ওটা প্লুরাল ফর্ম তৈরি করেছে, তাই না? ওয়াকের সাথে যখন ইডি যোগ করলাম তখন কি সে নাউন থেকে অ্যাডজেক্টিভ হয়ে গেল, নাকি অ্যাডভার্ব হয়ে গেল, নাকি ভার্বই আছে শুধু পাস্ট টেন্স হয়ে গেছে? বলো তো। স্যার ভার্বি আছে শুধু, মানে হ্যাঁ, টেন্সটা আলাদা। আমি ইম্পর্টেন্সের সাথে আমি লাগাচ্ছি কি সি, যখন লাগালাম তখন কি সে কি অ্যাডজেক্টিভই আছে, নাকি তার রূপ চেঞ্জ হয়ে গেছে? স্যার রুট চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে ওয়ার্ডই চেঞ্জ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ ছিল নাউন হয়ে গেছে। এই দুটোর উপর ভিত্তি করে মানে ডেরিভেশনাল মানে কি, যেটা একটা ওয়ার্ড নতুন সৃষ্টি করতে পারে, ক্রিয়েট করতে পারে। হ্যাঁ, এই জায়গাগুলোতে। তারপরে দেখ ইনফ্লেকশনাল কি, ইনফ্লেকশনাল বলছে নির্ভর করছে কি, দেখো এক্সপেক্ট গ্রামাটিক্যাল ফাংশন আছে, টেন্স, নাম্বার, পজিশন, কম্পারিজন, এগুলো যেগুলোর মধ্যে কি ওয়ার্ডের মিনিং চেঞ্জ হতে পারে। সরি, মানে ওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হবে না, এমনকি মানে জাস্ট ওর হয়তো সিঙ্গুলার প্লুরাল ফর্মের বা হচ্ছে টেন্স এগুলো চেঞ্জ হবে, মিনিং চেঞ্জ হবে না, সাথে সাথে তার পার্টস অফ স্পিচও চেঞ্জ হবে না। ঠিক আছে তো? কি কথা বুঝতে পারছো আমার? আর যেগুলোতে পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে সেগুলো হচ্ছে কি ডেরিভেশনাল, যেমন হচ্ছে নাউন আছে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ নাউন হবে, অ্যাডভার্ব থেকে নাউন করতে হবে, বা ইত্যাদি ইত্যাদি। The derivational morphemes are used to create new words or change the part of speech. They often give the word a new meaning or function. নতুন মিনিং দিতে পারে, তাই তো, নতুন ফাংশন দিতে পারে, এরকম। যেমন নেস একটা, এবল একটা, রি একটা, এগুলো হচ্ছে কি ইনফ্লেকশনাল মরফিম, আর একটা হচ্ছে ডেরিভেশনাল মরফিম। সাথে রয়েছে বাউন্ড মরফিম আর হচ্ছে ফ্রি মরফিম। বিভিন্ন ধরনের মরফিম নিয়ে কথা বলতে বলেছে আমাকে, আমরা একটু আলোচনা করলাম। কি কথা বোঝা গেল? জি স্যার। ঠিক তো? কি বুঝতে পেরেছো সবাই, নাকি বুঝতে পারোনি? সবাই চুপ আছো? স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ বলো। স্যার ইম্পর্টেন্ট যে ওয়ার্ডটা, সেটা তো স্যার শুধু ইম্পোর্ট দিল একটা ওয়ার্ডের একটা মিনিং বের হয়, তাহলে এটা কি একটা মরফিম ধরা যাবে? বুঝলাম না, ই বলতে? স্যার ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ ধরেন ইম্পর্টেন্স তো এখন একটা আছে, কিন্তু এখানে তো শুধু ইম্পোর্ট এটা দিলেও স্যার একটা ওয়ার্ড অর্থটা আসে, ইম্পোর্টের ওয়ার্ড একটা আছে, তাহলে কি এটা একটা শুধু মরফিম ধরা যাবে? ইম্পোর্ট মানে আমদানি করা, তাই তো? হ্যাঁ, এখন এটা কি একটা মরফিম হবে সেটা নাকি? অবশ্যই হবে, সেটা অবশ্যই হবে। তাহলে ইনিশিয়ালি তাহলে স্যার এইটার ইম্পোর্টের মরফিম কি দুইটা দাঁড়াইলো না একটাই? এটা তুমি যখন ধরবে তখন অবশ্যই তুমি দুটা নিয়ে দুটা করতেছো। জি স্যার, ওকে স্যার। কি বলা হচ্ছে যে ভাঙতে ভাঙতে শেষে এসে যেখানে থামবো, যার কোনো মিনিং নাই, কোনো না কোনো মিনিং আমার আসবে, কোনো না কোনো মিনিং আমার আসবে। ঠিক আছে? একটা ওয়ার্ড থেকে অনেকগুলো মিনিং আমার আসতে পারে কিনা বলো? জি স্যার। যেমন হচ্ছে ফ্রেন্ডলিনেস, এখানে কয়টা পাবো আমরা, কয়টা মরফিম পাবো বলো? তিনটা। তোমাদের কি মনে হয়? হ্যাঁ স্যার তিনটাই তো। ফ্রেন্ড আর হলো লি স্যার, যদি এল ওয়াই থাকে তাহলে তো স্যার ফ্রেন্ডলি হবে, আর যদি ফ্রেন্ডলিনেস আর একটা ফ্রেন্ড একটা আর ফ্রেন্ডলিনেস। আর কিছু করা যাবে এখানে? এটাকে ভাঙলে এন্ড আসবে লাস্টে, ফ্রেন্ডকে ভাঙলে। হ্যাঁ, ও স্যার ফ্রেন্ডকে ডিভাইড করলে এন্ড আসবে শেষে। উল্টো ভাবে মানে অর্ধেক সামনের অংশ কিছু বাদ দিয়ে ওইভাবে করা যায় কিনা, যে শুধু এন্ড? এখন তুমি যদি মনে করো যে তুমি এই জায়গায় দিয়ে দিলা এন্ড মানে শেষ করা, নাকি দিয়ে দিতে পারবা? জি স্যার। তাহলে স্যার ওই যে ফার্স্টের যে এফআরআই, এটা কি মানে ওরকম মরফিম হয়ে যাবে, সাফিক্স প্রিফিক্স। ও জি স্যার, জি স্যার। ওর মধ্যে সাফিক্স প্রিফিক্স তো পড়ছে না বাউন্ড মরফিমের মধ্যে? জি স্যার। জি স্যার। তাহলে আমি ভাঙতে ভাঙতে যেখানে গিয়ে দাঁড়াবো আর ভাঙা যাবে, আর যাবে ভাঙা, আর ভাঙতে পারবো না স্যার।
তো যেহেতু আর ভাঙা যাচ্ছে না তাহলে নাই এর ভিতর। তাহলে যত দূর তুমি ভেঙে নিয়ে আসতে পারো। এখন বিষয়টা এবার ধরি দেখি তোমরা কি বুঝলা। এর ভিতরে বলো, এর ভিতরে আমরা যে মরফিম গুলো পেলাম, আচ্ছা আমি এটাকে এলওয়াই ধরে দিলাম, মনে করো এটা। এখন বলো তো এটার ভিতরে আমি কি কি মরফিম পেয়েছি? স্যার এই যে ফ্রি মরফিম আছে এখানে স্যার, বাউন্ড মরফিম আছে, পরে স্যার ফ্রি মরফিম হচ্ছে ফ্রেন্ড, তাই তো? আর বাউন্ড মরফিম হচ্ছে লি আর নেস। বাউন্ড নিয়ারনেস। এখন এই বাউন্ড মরফিমকে আমরা আবার দুটো ভাগে নিতে পারি। একটা হলো কি, ওই যে শেষের দুইটা দেখলাম, একটা হচ্ছে ইনফ্লেকশনাল আর একটা হচ্ছে কি ডেরিভেশনাল। আচ্ছা তাহলে এর ভিতরে একটু বলো তো কোনটা ইনফ্লেকশনাল হবে আর কোনটা, এখানে কি আর আদৌ ইনফ্লেকশনাল কোনো ইয়ে আছে, মরফিম আছে? না স্যার, দুটো ডেরিভেশনাল। কিন্তু বুকসের ভিতরে যেটা সেটা স্যার ওইটা তো স্যার ওই যে ওটা ইনফ্লেকশনাল, ইনফ্লেকশনাল, তাই না? কারণ ওটা প্লুরাল ফর্ম করতেছে। তার মানে বুঝবো যে পার্সেন্ট স্পেস চেঞ্জ করবে না, যেগুলো যে সাফিক্স প্রিফিক্স বা বাড়তি বাউন্ড মরফিম যেগুলো ওয়ার্ডের পার্সেন্ট স্পেস চেঞ্জ করবে না সেগুলো হচ্ছে ইনফ্লেকশনাল। আর যেগুলো পার্সেন্ট স্পেস চেঞ্জ করে দিবে সেটা হবে কি ডেরিভেশনাল। কারণ তার ওয়ার্ড ডিরাইভ করতেছে, নতুন নতুন ওয়ার্ড তৈরি করতেছে, ক্রিয়েট, তাই তো? ওয়ার্ড এন্ড নিউ মিনিং, এইটা। যেমন ফ্রেন্ডলির কি হচ্ছে, ওয়ার্ডের পার্সেন্ট স্পেসও চেঞ্জ করছে, নতুন মিনিংও এনেছে, বন্ধু আর বন্ধুত্ব। কিন্তু বুকস, তাই তো, বই, জাস্ট অনেকগুলো বই, এই কিন্তু বই বই জায়গাতেই আছে, নাউনই আছে, এইটা। কি বোঝা গেল? জি স্যার। কার সমস্যা ছিল? সমস্যার সমাধান হয়েছে? জি স্যার। আচ্ছা তারপরে দেখো এই প্রশ্ন দুটো কি একই না? 1 নম্বর কোশ্চেন আর 2 নম্বর কোশ্চেন? জি স্যার, অলমোস্ট সেম। দুটো একই, শুধু এখানে তোমার মরফিম বলেছে, তুমি এখন মরফিমের 14 বিষয় সব আলোচনা করতে পারবে ভিতর। আর ওখানে মরফিমের ভিতরে আবার করেছি কি, যে ডিফারেন্স দেখাতে গিয়ে আমাকে একটু ওই ভাগগুলো দিতে হচ্ছে, এই। তাছাড়া তো ঘুরে ফিরে একই। এই যে বাউন্ড মরফিমকে আমরা ইনফ্লেকশন এন্ড ডেরিভেশনাল মরফিমে ভাগ করেছি, ওখানে একবারে 4টা গড়ে আলোচনা করা হয়েছে, এছাড়া কিছু না, সব একই তো ঘুরে ফিরে। মরফিম আলোচনা করতে হলে এর বাইরে আর কোনো আলোচনা নেই, এর বাইরে আর আলোচনা নেই। আর অ্যালোমর্ফ, ওইটা তো আমরা বুঝতেছি। অ্যালোমর্ফ মানে হচ্ছে কি, যে একটা বাউন্ড মরফিম, বিশেষ করে যেটা প্রোনাউন্সিয়েশনটা কনটেক্সট ভিত্তিক ভিন্ন ভিন্ন হয়ে যায়, এই জাস্ট প্রোনাউন্সিয়েশনটা। এখন ওইটাকে ফনোলজিক্যাল মানে সাউন্ড ভিত্তিক, মরফোলজিক্যাল গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো আছে সেগুলোর সাথে হয়ে যাচ্ছে। কোন জায়গায় এ এ, কোনটায় আ, এরকম সাউন্ডও হতে পারে। দেখো এই কথাগুলো এখানে নিয়ে জাস্ট আলোচনা করা হয়েছে। বিশেষ করে দেখো সাপ্লিট, তাই তো, টিপ, অ্যালোমফ, এখানে কি হচ্ছে, পুরো ডিফারেন্ট আমরা ইয়া নিয়ে আসতেছি, হ্যাঁ, মরফিম নিয়ে আসতেছি তাদের। যেমন গোয়ের সাথে কি আমরা সবগুলোর সাথে কি ইডি করি কি পাস্ট টেন্স করার জন্য বা পাস্ট পার্টিসিপল করার জন্য? আমরা না স্যার, গোয়ের গোয়েন বলে মানে সাপ্লিমেন্ট মনে হয় কি, একদম পুরো রিপ্লেস করে ফেলতেছি, ওয়ার্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি। হ্যাঁ দেখো, সাবস্টিটিউটিভ অ্যালোমর্ফস occur when a morpheme is completely replaced by a different form instead of undergoing regular phonological or morphological changes. These forms are historically derived from different roots word, যেগুলো এখানে বলা হয়েছে, যেগুলো আছে আর কি, প্রত্যেক কি আসে তা জানি, কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে আর কি। এই দেখো আমরা থেকে ব্যাডার বলি না, হ্যাঁ, ব্যাড থেকে ব্যাডার বলি, গো থেকে গোড, মেক থেকে মেকেড, হ্যাঁ, গুড গুড থেকে আমরা বলি না নিশ্চয়ই। তাহলে ধরে নিতে হবে এর ভিতরে ওই সেন্সটা আছে, তাই বলছে। দেখো এগুলো হচ্ছে কি সাপ্লিটিভ অ্যালোমর্ফ। এই ঘুরে ফিরে দেখাচ্ছে একটা দুটা কোশ্চেন আসে, ওই একটা দুটা কোশ্চেনই, এটা একটু ডিফারেন্সটা খেয়াল রেখো। আর আমাদের বইগুলোতেও কমপ্লিট আলোচনাগুলো নাই, এটা একটা সমস্যা, কিন্তু কোশ্চেন ঠিকই আসে পরীক্ষায়। আচ্ছা, আর কারো কোনটা সমস্যা?
আচ্ছা, কারো সমস্যা নেই? না ব্রড কোশ্চেন কি ঘুরে ফিরে কি না? কি আছে ব্রড জি কোশ্চেন? ওই যে দেখো একই না, ইনফ্লেকশন এন্ড ডেরিভেশনাল মরফিম কি, ওয়ার্ড ফরমেশন কি, ডিফাইন দ্য বেসিক রুলস অফ ওয়ার্ড ফরমেশন, 5 টেকনিকস অফ ওয়ার্ড ফরমেশন। ওয়ার্ড ফরমেশন আমরা কিভাবে করতে পারি, কতবার কি আসছে, মরফোলজি কি, ক্লাসিফাই দ্য মরফিমস ইন ডিটেল পরীক্ষা এসেছে। মরফিম কি, ইনফ্লেকশনাল মরফিম কি, ডেরিভেশনাল মরফিম কি, সেটা তো আমরা আলোচনা করলামই, তাই না? ডেরিভেশনাল মরফিম যেগুলো যেগুলো চেঞ্জ করে দিচ্ছে, জাস্ট বেসিক ধারণাটা থাকলে কোনোটা বড় করে লেখা, ব্রড কোশ্চেন মানে একটু বড় করে লিখবো, আর ছোট কোশ্চেন মানে একটু ছোট করে লিখবো, এই তো। এই জন্য একটু কথা বাড়াতে হচ্ছে, বাড়তি কথা, বেসিক ধারণা সব একই একই না। আর ওয়ার্ড ফরমেশনের তো অনেক রূপ আছে, হ্যাঁ, ইনফ্লেকশন করা, এস বাই এস সিঙ্গুলার পারফর্ম করা, অ্যাফিক্সেশন মানে তার এর প্রিফিক্স সাফিক্স যুক্ত করা, কম্পাউন্ড করা যেটা আমরা তো পড়েছি, ব্লেন্ডিং করা, ক্লিপিং করা, তাই না? তারপর হচ্ছে অ্যাক্রোনিম, সিনোনিম, অ্যাব্রিভিয়েশন, কয়েনেজ, হ্যাঁ, কনভার্সন, বড়োয়িং, দেখো বড় করা, অন্য ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে আসা, ব্যাক ফরমেশন, নাউন থেকে ভার্ব করার জন্য কেটে দেওয়া, সাফিক্স বা প্রিফিক্স কেটে ফেলা, এগুলোর মাধ্যমে কি করছি আমরা ওয়ার্ড। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ এবারের জন্য, হ্যাঁ, ব্রড কোশ্চেন হিসাবে যদি এখান থেকে আসি, যে ওয়ার্ড ফরমেশনে যেহেতু 5 টেকনিক বলে দিয়েছে, তখন তোমাকে 5টা টেকনিক ইউজ করবো, ঠিক আছে তো? আর যখন কোনো বলবে না তখন যতটুকু বারবার দিয়ে দিবা। আচ্ছা, এই টেকনিকগুলোর মধ্যে কোনটা সমস্যা আছে? স্যার প্রত্যেকটা টেকনিকই স্যার 1-2 লাইন করে যদি বলতেন তাহলে ভালো হইতো। এগুলো তো আমরা খুব বিস্তারিত করে আলোচনা করেছিলাম মনে হয় ইয়ার সময়, ক্লাসের সময়। স্যার এখন স্যার ক্লাসে পড়ানো হয়েছে। ক্লাসে বিস্তারিত দেওয়া আছে স্যার। হ্যাঁ, আচ্ছা, বলছে অ্যাফিক্সেশন মানে হচ্ছে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে নতুন ওয়ার্ড তৈরি করা, এটা তো বুঝতে পারছো নাকি? জি স্যার, ওকে স্যার, এটা বোঝা গেল। ইনফ্লেকশন কি, ওই যে সিঙ্গুলার প্লুরাল ফর্ম, পাস্ট টেন্স, এটা ইনফ্লেকশন, তাই তো? টেন্স যুক্ত করা, এস বাই এস দিয়ে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা, ইডি যুক্ত করা, আইএনজি যুক্ত করা, এগুলো হচ্ছে কি ইনফ্লেকশন, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, যেটা আমরা ইনফ্লেকশন আর ডেরিভেশনাল পরে আসলাম। তারপর হচ্ছে কম্পাউন্ডিং কি, নোটবুক, দুইটা আলাদা আলাদা ওয়ার্ডকে যুক্ত করে কম্পাউন্ড করে ফেলা, দুইটা নাউন, দুটা অ্যাডজেক্টিভ, দুটা ইয়া যুক্ত করে একটা প্রিপোজিশন, একটা ইয়া, ঠিক আছে তো? এইভাবে যুক্ত করা। যেমন হচ্ছে কি, জি স্যার। ইনকাম, ইনকাম কি কি আছে এর ভিতর? স্যার ইন আর কাম, এই দুইটা। দুইটা, তাই তো? তারপরে ব্লেন্ডিং কি, ব্লেন্ডিং মানে হচ্ছে ব্লেন্ড দুইটা ওয়ার্ডের আর থেকে নিয়ে এসে কিছু কিছু বাদ দিয়ে নতুন করে তৈরি করা, ঠিক আছে? যেমন হচ্ছে কি, দেখুন ব্রেকফাস্ট আর হচ্ছে লাঞ্চ, এই দুটো মিলে হয়ে গেছে কি ব্রাঞ্চ। এখান থেকে কিছু বাদ দিয়েছি, এখান থেকে কিছু বাদ দিয়ে দুটো মিলে এক করে যুক্ত করেছি, হচ্ছে ব্লেন্ড করে ফেলা, ঠিক আছে? এটাও স্যার আরেকবার বলেন। ক্লিপিং কি, কোন একটা ওয়ার্ডে কিছু অংশ বাদ দিয়ে ফেলা, পুরো সম্পূর্ণ করে না বলা। দেন ফটোগ্রাফের আমরা বলতেছি ফটো, অ্যাডভার্টাইজমেন্টকে আমরা সংক্ষেপে বলতেছি কি অ্যাড, ঠিক আছে? এগুলো হচ্ছে ক্লিপিং, মানে কি ছেড়ে ফেলা, কেটে ফেলা। ওই যে বিশেষ করে যেমন গাছের ডালপালা কেটে ফেলতে হয়, ওটা গেলে ক্লিপিং। এটা স্যার অ্যাব্রিভিয়েশন, শর্ট ই করা। এটাকে অ্যাব্রিভিয়েশন বলা যায়। অ্যাব্রিভিয়েশন আলাদা জিনিস, অ্যাব্রিভিয়েশন তাহলে তো আছে একটা। কেমন স্যার ফটোগ্রাফের ফটো, এটা ফটোগ্রাফের অ্যাব্রিভিয়েশন না? না, এটা কে বলেছে ফটোগ্রাফের সংক্ষিপ্ত করে ফেলা। তাহলে স্যার অ্যাব্রিভিয়েশন লেটার। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন এটা বলা যাবে? তাহলে স্যার ওইটা পার্থক্যটা কি রকম হবে? হাই রে বাবা, তোমরা তাহলে পড়োনি নাকি? এখানে তো দেওয়া আছে সুন্দর করে, যে এখানে 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 তিনটা জিনিস দেওয়া আছে, সংক্ষিপ্ত করার তিনটা উপায় দেওয়া আছে এই জায়গায়, ক্লিপিং, অ্যাক্রোনিম এবং অ্যাব্রিভিয়েশন, তিনটা আলাদা আলাদা জিনিস। তার মানে তুমি পড়োনি এটা নাকি একসাথে? আচ্ছা, বিডি বলো কি কি জিনিস এটা? বিডি এটা কি অ্যাব্রিভিয়েশন নাকি অ্যাক্রোনিম নাকি তোমার হচ্ছে ক্লিপিং? কোন কি বলবা একে, বলো তো কি বলবো? তারপর হচ্ছে অ্যাব্রিভিয়েশন বিডি।
কি বলবা একে? অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম না ক্লিপিং? স্যার ব্র্যাক মনে হয় অ্যাব্রিভিয়েশন হবে এটা। আর বিডি? স্যার বিডি ওই তিনটা তো স্যার অন্য কেউ বলুক, আমার তো পড়া নাই এটা। স্যার ব্রাক তো হবে অ্যাক্রোনিম, এটা এরকম। হ্যাঁ স্যার অ্যাক্রোনিম হতে পারে। এত ইয়া করে বলার পরে বলতেছে এখনো পড়া হয়নি, এটা তাহলে হলো? হ্যাঁ, একটা জিনিস খেয়াল করবা, অ্যাব্রিভিয়েশন করার পর যদি কারো নতুন একটা সাউন্ড তৈরি, একটা ওয়ার্ডের মতোই লাগে শুনতে, সেটা হবে কি? ওটা একটা অ্যাব্রিভিয়েশন। এখানে সবগুলোই অ্যাব্রিভিয়েশন, ভিডিও অ্যাব্রিভিয়েশন, ব্র্যাকও অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন মানে কি? যেগুলো আমরা প্রত্যেকটা যত বড় নাম থাকবে প্রত্যেকটা নামের যদি একটা করে ওয়ার্ড নিয়ে এসে, মানে একটা করে লেটার নিয়ে এসে আমরা তৈরি করি, সেটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে? বাংলাদেশ আসতে আসতে কি কেমন করে? স্যার বি আর ডি ওই যে আলাদা দুইটা ওয়ার্ড বাংলাদেশ এই দুটো শব্দ থেকে নিয়ে এসে বাংলাদেশ করা হয়েছে। ব্র্যাকের ক্ষেত্রে কি কি করা হয়েছে? তার ব্র্যাকের ওই যে ফুল মিনিং যেটা আছে ওইটার প্রথম লেটার গুলো নিয়ে ওইটা পরে অ্যাডজাস্ট করে একটা সংক্ষিপ্ত রূপ দিছে। এটাও হলো কি অ্যাব্রিভিয়েশন? এটা এটা অ্যাব্রিভিয়েশন। তো ক্লিপিং কি এক হলো? ক্লিপিং কি এক হলো? তুমি যে বলতেছো, তুমি কি এখানে শুধু পি বলতেছো নাকি পিজি বলতেছো? আচ্ছা এটা পুরো তো হয়তো ফটোই বললে একটা মিনিং আসবে, ফটো। তাহলে এটা অ্যাব্রিভিয়েশন হলো? বলো। না স্যার, তাহলে স্যার একটা ওয়ার্ডের মানে অর্থবোধক হইতে হবে, মানে যতটুকু ওইটা, তারপর ওইটা ক্লিপিং সেটা নিয়ে কথা মানে না, কথা এরকম। সেটা না, সেটা না, সেটা না। এত জটিল করে বোঝো তোমরা, আমি বুঝি না এখনো কেন। জটিল করে বোঝার চেষ্টা করো না, একটু সিম্পলি বোঝার চেষ্টা করো। কোনো একটা ওয়ার্ডের প্রথম লেটার বা মাঝের কোনো লেটারকে নিয়ে যখন আমরা একটা মানে কি বলবো সংক্ষিপ্ত অংশ তৈরি করছি, সেটা হলো অ্যাব্রিভিয়েশন। আর কোনো একটা ওয়ার্ডের জি কিছু স্যার, অংশ কেটে দিচ্ছি আমরা, কিন্তু পুরো একটা দুইটা লেটার থাকছে না, ওখানে অনেকগুলো বিষয় থাকতেছে। ঠিক আছে তো? হ্যাঁ। এবং পুরো একটা ব্যাপারটা হচ্ছে কি, সেটা কোনো নামেরও অংশ হচ্ছে না। যেমন এখানে কোনো আমরা একটা নামের অংশ পেয়েছি, এটা কি কোনো নামের অংশ হচ্ছে? বলো। না স্যার, এটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ডের থেকে একটা কিছু অংশ বাদ দিলে ওইটা কিছু অংশ ক্লিপিং। বাদ দিয়ে আমরা ওটাকে ব্যবহার করছি, মানে সুবিধার্থে, এটা সুবিধার্থে আমরা ব্যবহার করছি। ঠিক আছে? সেটা হচ্ছে কি ক্লিপিং, সেটা জি দেওয়া। স্যার। আর যখন আমরা এই যে যখন আমরা লিখি যে ইজি, এটা কি বলো তো? এটা কি? স্যার এইটারও স্যার ওই যে একটা মিনিং আছে, মিনিংটা খেয়াল নেই আমার, না, এটা কি বলতে কিন্তু এই মিনিং দরকার নেই আমার। আমি বলতেছি এটা কি তুমি কিসের মধ্যে ফেলবে? এটা অ্যাব্রিভিয়েশন নাকি তোমার কি বললাম জানো, ক্লিপিং? স্যার ওই একটা একটা টার্মকে স্যার ওইটা যদি আলাদা একটা ব্যাখ্যা থাকে বড়, সেইটা ওইটা রেফার করা হয় এরকম। আমি তোমাকে তিনটার মধ্যে একটা বলতে বলেছি, যে কোনো একটা। তুমি ক্লিয়ার কিনা? হয় আমি স্যার এটা অ্যাব্রিভিয়েশন, ক্লিপিং, আরেকটা কি? এটাকে তুমি কি কি বলবা? অ্যাব্রিভিয়েশন, ক্লিপিং, আরেকটা কি জানো স্যার? অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম অ্যাক্রোনিম। তাহলে স্যার এটা তাহলে অ্যাক্রোনিম। পড়নি, যা সমস্যা নেই, আমি বলে দিচ্ছি। দেখি, অ্যাক্রোনিম আমি কি বললাম, যে অনেকগুলো অ্যাব্রিভিয়েশন একটা লেটার নিয়ে একটা ওয়ার্ডের মতো শুনতে লাগবে। এটা আমি বিডি বিডি, আমি কি কোনো একটা ওয়ার্ডের মতো শুনতে লাগছে, নাকি প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে? এই জায়গায় আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে। যদি কোনো অ্যাব্রিভিয়েশনের প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করতে হয়, সেটাকে বলা হয় অ্যাব্রিভিয়েশন। স্যার অ্যাব্রিভিয়েশন আর ক্লিপিং আমার স্যার বুঝতে পারছি, এখন ওই যে অ্যাক্রোনিম যেটা ওইটা। অ্যাক্রোনিম হলো নতুন একটা নামই নিয়ে ফেলবে। আমরা কি বিআরএসি বলছি, এরকম বলছি বিআরএসি এরকম বলছি, নাকি ব্র্যাক বলতেছি? একটা ওয়ার্ডের মতো লাগছে না শুনতে? জি স্যার, ব্র্যাক। নাকি বলতেছি বিআরএসি? এবার বলতেছি না, এটা পুরাই মানে একটা নামের মতোই চলে আসছে। আমি কি বলতেছি এখানে যে ইউএন, এটা কি কোনো নাম? আমি যে আন বলতেছি, নাকি ইউএন আলাদা করে উচ্চারণ করতেছি? আলাদা করে ইউএন তো ইউনাইটেড নেশন যদি বলা হয়, আবার ওটা যেও না, আবার জড়িয়ে ফেলতেছো। আমি বলতেছি ইউ আর এন, তুমি কি আলাদা করে উচ্চারণ করতেছো? ইউ কে এন কে, নাকি একসাথে বলতেছো? একটা ওয়ার্ড হয়ে গেছে। আন তাইলে নরমালি।
এটা আলাদা আলাদা ভাবে বলতেছি। তুমি যখন এই যে প্রতিষ্ঠানের নামটা বলতেছো তখন কি তুমি আন বলতেছো না ইউএন বলতেছো? প্রতিষ্ঠানের স্যার নামের ক্ষেত্রে ইউএন। তাহলে আমি প্রতিষ্ঠান ছাড়া কি অন্য ক্ষেত্রে কখনো আমি এটাকে অ্যাব্রিভিয়েশন বলবো? তুমি 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 যখন এইভাবে বলবা কোনো ওয়ার্ডের অংশে তখন এটা অ্যাব্রিভিয়েশন হবে না এটা না স্যার, ওটা তাহলে প্রিফিক্স হবে? প্রিফিক্স হবে। জি স্যার। তারপর তুমি যখন এটা বলতেছো তখন কি তাহলে হবে? স্যার ওই যে ইউনেস্কো স্যার, ওই যে ইউন- এটা এটা কি নামই কি কি বলবো ওয়ার্ডের এটা? মধ্যে। স্যার এটা একটা নাম স্যার, এটা নাম হবে স্যার। হ্যাঁ, নাম তো ঠিক আছে, তুমি এটাকে কি কি বলবা? ব্র্যাকও একটা নাম, ইউএনও একটা নাম, ইউনেস্কো একটা নাম, তাহলে সবগুলো কি একই জিনিস? তিনটাই কি না স্যার, অ্যাব্রিভিয়েশন এটা নাকি হলো তিনটাই তোমার অ্যাক্রোনিম? অ্যাক্রোনিম স্যার এটা। স্যার যখন বিআরটিসি বলবো স্যার, তখন তো ওটা অ্যাব্রিভিয়েশন হবে না স্যার? হ্যাঁ, আমার কথাটা ক্লিয়ার হলে তো হয়ে যায় যে যখন তুমি অ্যাব্রিভিয়েশন কিন্তু প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করে উচ্চারণ করবা তখন সেটা হবে কি অ্যাব্রিভিয়েশন। সেটা হবে কি অ্যাব্রিভিয়েশন। কিন্তু অ্যাব্রিভিয়েশন লেটারগুলোকে একসাথে মিলে যদি একটা ওয়ার্ডের মতো শুনতে লাগে কোনো নাম, তখন সেটাকে বলবো কি অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম দিছে। এইটুকু জায়গা কি আর তোমরা বুঝতে পারতেছো? আমি একদম অবাক হয়ে যাচ্ছি যে এইটুকু জায়গা আমি বুঝতে পারতেছি না। স্যার আপনার কোশ্চেনের মধ্যে স্যার এফবিআই দেওয়া, স্যার এটা তাহলে অ্যাব্রিভিয়েশন হবে না? কোনটা কোনটা? আপনার কোশ্চেনের মধ্যেই স্যার অ্যাক্রোনিমের ওইখানে এফবিআই দেওয়া, এফবিআই। হ্যাঁ, তাহলে সেটা হয়তো মিস মিস গেছে কোনোভাবে। হুম, জি স্যার। স্যার ওখানে এফবিআই আছে। এফবিআই তাহলে মানে মিস্টেক হয়েছে, এটা এখানে ফাউ হবে, ফাউ। বুঝতে পেরেছো? জি স্যার। স্যার এই জন্য একটু প্যাচ লাগতেছিল স্যার। আচ্ছা, স্যার এখানে এফএও ফুড দিবা। এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এখানে ফাউ স্যার ইউজ করবা। বিবিসি কি হবে? বিবিসি হবে কি? অ্যাব্রিভিয়েশন। এটা অ্যাব্রিভিয়েশন। বিবিসি অ্যাব্রিভিয়েশন জি হবে, স্যার। কারণ ওটা তো আলাদা করে শুনতে লাগছে, আলাদা করে তো লেটারগুলো উচ্চারণ করতে হচ্ছে আমাকে, করতে হচ্ছে না? জি এখানে কি স্যার। করছে? স্যার নিউজ এর একটা নাম বোঝাচ্ছে। হ্যাঁ বলো। স্যার একটা নাম বোঝাচ্ছে, একটা ব্র্যাকের মতো বোঝাচ্ছে না স্যার, বিবিসি নিউজ। ওহো, আমি তো সবই তো নাম। আরে বাবারে, তুমি এখানে নাম কোনটা না? ইউএনও নাম, ইউনেস্কো নাম, দুটাই তো নাম, সবই তো নাম হবে। অ্যাব্রিভিয়েশন তুমি করে একটা নাম করবা, কিন্তু দুটাকে কি আমি একরকম করছি? এই জায়গাটা তুমি না এখন স্যার, খেয়াল করবে না। যখন স্যার ওই অ্যাব্রিভিয়েশনটা একটা আলাদা নামের মতোই বুঝাবে তখন তো এটা অ্যাক্রোনিম হবে। আলাদা নাম বলো না, নাম বলে আরেক ঝামেলা হয়ে যাচ্ছে, একটা ওয়ার্ডের মতো মনে হবে। ওয়ার্ডের মতো ওই তো। যেখানে তুমি প্রত্যেকটা লেটারকে আলাদা আলাদা করে উচ্চারণ করবা না, বরং একটা নাম ইউনেস্কো, তুমি কি ইউএন ইএসসি এরকম উচ্চারণ করতেছো নাকি একটা ওয়ার্ডের মতো লাগছে শুনতে? স্যার একটা ওয়ার্ডের মতো লাগতেছে। আর ইউএন যখন বলতেছো তখন তাহলে স্যার এটা আলাদা আলাদাই বলা হচ্ছে, তাহলে এটা ওই অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন। ক্লিয়ার স্যার। দেখো, এখানে দেখো কি বলছে, দেখো প্রোনাউন্সড অ্যাজ আ ওয়ার্ড। হ্যাঁ, প্রোনাউন্সড অ্যাজ আ ওয়ার্ড, তেমন কি নাসা। হ্যাঁ, না স্যার, জি স্যার। তারপরে কি এটা কি হয়? আস্কি এসি। কোড বলা হয়, আস্কি কোড, ASCII। কম্পিউটার ইউজ করা হয়। কিন্তু এসএমএস, অ্যাব্রিভিয়েশন। এটা কি এসএমএস? অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, দেখো বলতেছি কি, কেএফসি কি, কেএফসি স্যার অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ অ্যাব্রিভিয়েশন, এই যে অ্যাব্রিভিয়েশন, কারণ আলাদা করে উচ্চারণ করতে হচ্ছে আমাকে, তাই না? জি স্যার। যেমন
এই যে এটি একটি সংক্ষিপ্ত রূপ হলো পূর্ণ শব্দের পরিবর্তে একটি সংক্ষিপ্ত রূপ আমরা ইউজ করে থাকি। এর সংক্ষিপ্ত রূপ হলো একটি শব্দ বা বাক্যের নামের সাথে প্রথম অক্ষর গঠিত হয়। দেখুন, ঠিক আছে, এভাবে আমরা একটু খেয়াল রাখবো। বিটিএস, বিটিএস কি হবে? অ্যাব্রিভিয়েশন। সিএনএন, অ্যাব্রিভিয়েশন। আইবিএম, অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ দেখো অ্যাক্রোনিমিও এক ধরনের অ্যাব্রিভিয়েশন, তাই না? ওটাও অ্যাব্রিভিয়েশন, কিন্তু পার্থক্যটা কোন জায়গায় সেটাকে একটু খেয়াল করতে হবে। ওয়ার্ডের মতো উচ্চারণ, মানে ইয়েটা আসবে একসাথে, একটা নতুন একটা ওয়ার্ড হয়ে যাবে। হ্যাঁ, যেমন এইডস, এইডস কি? অ্যাক্রোনিম। অ্যাক্রোনিম স্যার। অনেক নাম আছে, একই জিনিসে অনেকগুলো নাম আছে। যে ইনিশিয়ালিজম, যেমন ইনিশিয়াল, যেটা আমরা সিগনেচারে বলে থাকি অনেক সময়। হ্যাঁ, জাস্ট প্রথম লেটারটাকে আমরা ইনিশিয়ালে বলতেছি, সেটাকে আমরা কিন্তু অ্যাব্রিভিয়েশনের মধ্যে ফেলছি না। হ্যাঁ, ওটা আবার অ্যাব্রিভিয়েশন বললে হবে না শুধু। কি বোঝা গেল তাহলে? জি স্যার। ক্লিপিং, অ্যাক্রোনিম, অ্যাব্রিভিয়েশন এগুলো আলাদা জিনিস। অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত রূপ, তাই না? কোনো কিছু সংক্ষিপ্ত রূপ, শুধু একটা লেটার হবে তা না। আরেকটা বিষয় একটু খেয়াল করতে হবে যে কখনো 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 দেখা যাচ্ছে যে অ্যাব্রিভিয়েশন করতে গিয়ে একটা ওয়ার্ডের শুধু একটা লেটার নিয়ে না, কখনো কখনো পাশাপাশি দুটা লেটার নিয়ে, বা হচ্ছে যেমন বিএসসি, বিএসসি, এই দুটোর মধ্যে পার্থক্য কি? বলো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ধরে নিবা যে এখানে কয়টা ওয়ার্ড আছে? তিনটা ওয়ার্ড আছে। আর এখানে কয়টা ওয়ার্ড আছে? এখানেও স্যার তিনটা। দুইটা স্যার এখানে। যদি একই ওয়ার্ডের কখনো দুটা লেটার নিয়ে অ্যাব্রিভিয়েশন করতে হয়, তাহলে প্রথম লেটারটা হবে বড় হাতের, আর তার ভিতরের মধ্য থেকে যদি অন্য কোনো লেটার নেওয়া হয় তাহলে সেটা করতে হবে ছোট হাতের। যেমন হচ্ছে কি ডক্টর, মিস্টার, এগুলো কি? এটা কার? মিস্টারে, তাই না? এমআর, ডক্টরের ক্ষেত্রে কি করা হয়েছে? ডক্টর। তারপর হচ্ছে দেখো লিমিটেড, এলটিডি, কি করেছে এটা? LIMITED। দেখো এটা কি করেছে? এখান থেকে নিয়েছে এল, এখান থেকে নিয়েছে টি, এখান থেকে নিয়েছে ডি, দিয়ে করেছে এলটিডি মানে লিমিটেড। কোম্পানি কি করেছে? কোম্পানিতে কি করা হয়েছে? জাস্ট পাশাপাশি নিয়ে নিয়েছে। তারপর এটসেট্রাতে কি করা হয়েছে? দেখো সরি, দেখো এইটা হচ্ছে কিন্তু তার ল্যাটিন শব্দ, সেখান থেকে করা হয়েছে ইটিসি। মানে অ্যাব্রিভিয়েশন করার অনেকগুলো কারিকুলাম আছে, অনেকভাবে বিষয়গুলো এসে গেছে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখো ইটি, আর এখানকার সিটা নেওয়া হয়েছে, নিয়ে হয়েছে কি ইটিসি। কোম্পানির পাশাপাশি নেওয়া হয়েছে সিও, আবার এখানে লিমিটেড এলটিডি নেওয়া হয়েছে। এগুলোকে আমরা ক্লিপিং কেন বলতে পারতেছি না? কারণ কি এগুলো কি একবারে ওয়ার্ডগুলোকে মানে লেটারগুলোকে বাদ দিয়েছে একবারে? ব্যাপারটা এরকম। আমরা এর ভিতরে কোনটাকে ক্লিপিং বলতে পারি বলতো? যেমন এটাকে আমি ক্লিপিং বলতে পারছি না, কিন্তু এটাকে আমি কি ক্লিপিং বলতে পারি। ক্লিপিংও কিন্তু এক ধরনের অ্যাব্রিভিয়েশন। কারণ কি জাস্ট আমি কি করছি, এখান থেকে তুলে এটাকে ছেড়ে দিলাম। স্যার সিও এটা ক্লিপিং বলা যাবে। এটাকে আমরা ক্লিপিং বলতে পারি। যেমন অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে অ্যাড, তাই তো? আমরা কি করছি, এখান থেকে পুরোটা এখান থেকে ছেড়ে দিয়ে দিলাম। এই তাহলে যে ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমরা একটা অংশকে একবারে কেটে দিব, ঠিক আছে তো? ব্যাপারটা এইভাবে একটু যদি খেয়াল রাখো তাহলে বুঝতে সুবিধা হবে। সেগুলো হচ্ছে ক্লিপিং। আর যখন কোনো একটা প্রতিষ্ঠানের বা কোনো কিছু নাম হোক না কেন, ঠিক আছে তো, সেখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নামের সাথে যতগুলো ওয়ার্ড থাকবে, প্রত্যেকটা ওয়ার্ড যদি প্রথম লেটারটা নিয়ে একটা করে আমরা এইভাবে অ্যাব্রিভিয়েশন গঠন করি, কিন্তু যদি প্রত্যেকটা লেটারকে আলাদা করে উচ্চারণ করতে হয় তাহলে সেটা হবে কি অ্যাব্রিভিয়েশন। ঠিক আছে তো? আর যদি আমরা একসাথে উচ্চারণ করি একটা ওয়ার্ডের মধ্যে, তখন হবে কি অ্যাক্রোনিম।
অ্যাক্রোনিম। কিন্তু এইটা অ্যাব্রিভিয়েশন আবার অনেক ধরনের আছে। অ্যাব্রিভিয়েশনের যে ব্যাপারটা সেটা আবার এই যে ডক্টর, তাই না, এটা আবার আরেক ধরনের অ্যাব্রিভিয়েশন, এটা আরেক ধরনের অ্যাব্রিভিয়েশন। এখন মিলাই ফেললে হবে না যে আমরা শুধুমাত্র দুটো দিন শিখে কয়েনেজ বলতেছি, ক্লিপিং আর অ্যাক্রোনিম, এই দুটাকে বাদ দিয়ে বাকি যেগুলো পাবো, যেমন যে ইজি বললাম না আমি এটাকে, যেমন হচ্ছে কি ইজি, এটা কি অ্যাব্রিভিয়েশন। তারপর হচ্ছে কি ইড ইস্ট, এটা হচ্ছে কি মানে অ্যাব্রিভিয়েশন, সরি ইড ইস্ট। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে কি অন্যান্য ইয়া থেকে আসা, মানে ল্যাটিন বা গ্রিক বা এই জাতীয় কিছু ইয়া থেকে এসেছে ওইরকম সংক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, মানে মোটামুটি সবই অ্যাব্রিভিয়েশন। এই অ্যাক্রোনিমও এক ধরনের অ্যাব্রিভিয়েশন, ক্লিপিংও এক ধরনের অ্যাব্রিভিয়েশন, তারপরে অ্যাক্রোনিমও মানে কি বলবো সবই অ্যাব্রিভিয়েশন, কিন্তু ওদের ভিতরে একটু ভিন্নতা আছে। এই জায়গাটা একটু খেয়াল রেখো। কি সবাই বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কয়েনেজ। কয়েনেজ কি? নতুন করে তৈরি করা। তাই তো, নতুন করে কয়েন মানেই তো সৃষ্টি করা, ক্রিয়েট করা নতুন করে ইউটিউব, তাই তো, যে ওয়ার্ডটা নিয়ে করছে তার সাথে কিন্তু কোনো লিঙ্ক নাই। গুগল, তাই তো, তাহলে কি এগুলো হচ্ছে কি নতুন করে ক্রিয়েট করা। তারপর হচ্ছে কি ওদিকে বললাম আরো কি কি আছে, এরকম প্রতিষ্ঠানের ব্যাপার আছে অনেকগুলো যেগুলো ওয়ার্ডের মিনিং এর সাথে কোনো একটা লিঙ্ক নাই। হ্যাঁ, তার হচ্ছে জেরক্স কপি, জেরক্স মানে ফটোকপির একটা সিনোনিম এখন ব্যবহার করা হয় যদি এটা একটা নাম। হ্যাঁ, জেরক্স কপি। তার হচ্ছে কনভার্সন। কনভার্সন কি? মানে একটা ওয়ার্ড যা আছে সেটাকে আরেকটা জিনিসে করে ফেলা, নাউন আছে ভার্বে রূপান্তর করে ফেলা, এটা হচ্ছে কনভার্সন। যেমন দেখো তুমি একটু গুগল করলেই পেয়ে যাবা। গুগল কি? গুগল কি আসলে কোনো ভার্ব নাকি গুগল একটা নাম? এটা একটা কোম্পানির নাম, একটা কিসের নাম? একটা সফটওয়্যারের নাম, একটা সার্চ ইঞ্জিনের নাম, এটা সার্চ ইঞ্জিনের নাম। সেটাকে বললাম তুই আমাকে ইমেল করিস, ঠিক আছে তো? তাহলে ইমেল করা এটা একটা ভার্ব হয়ে গেছে, এটা কিন্তু আসলে নাম। তাহলে নামগুলোকে আমরা অনেক সময় ভার্ব বা গ্রামাটিক্যাল রূপ চেঞ্জ করে আমরা যদি নতুন ওয়ার্ড গঠন করি তাহলে সেটা হচ্ছে কনভার্সন, তাই তো? বোরিং মানে অন্য বাংলা শব্দ, ইংলিশ শব্দ, শাড়ি, তাই তো, তারপর হচ্ছে চাদর, বা হচ্ছে যে গ্রিক শব্দ, বা হচ্ছে ল্যাটিন শব্দ, ফ্রেঞ্চ শব্দ, এইগুলোকে যখন সরাসরি আমরা অন্য ভাষা থেকে ধার করা, হ্যাঁ সরাসরি অন্য ভাষা থেকে নিয়ে এসে আমি ইংলিশ হিসেবে ব্যবহার করতে মনে করছি, কিছুটা প্রোনাউন্সিয়েশন চেঞ্জ হতে পারে, তাছাড়া কিন্তু ঘুরে ফিরে একই। ব্যাক ফরমেশন, নাউন আছে তুমি আবার ঘুরে গেলা, তুমি আগে সাফিক্স প্রিফিক্স যুক্ত করেছিলে, এবার ওগুলোকে বাদ দিয়ে দাও, রিমুভ করার পর যে রূপে যাচ্ছে সেটা হচ্ছে ব্যাক ফরমেশন। এডুকেশন থেকে এডুকেট, আর এডুকেট থেকে এডুকেশন, এটা হচ্ছে কি বলতো? এডুকেটের সাথে সাফিক্স প্রিফিক্স যুক্ত করা, এটা হচ্ছে কি অ্যাফিক্সেশন, তাই তো? অ্যাফিক্সেশনের মাধ্যমে। আর এটা হচ্ছে কি সাফিক্স প্রিফিক্স ছিল, ওগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, এবার বাদ দিয়েছে ব্যাক ফরমেশন। এরকম ভাবে বিভিন্ন ভাবে কি করতে আমরা ওয়ার্ড গঠন করতে পারি। কি কথা বুঝতে পেরেছো? বুঝা গেল? বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যাল, একটু জাস্ট পড়তে হবে, পড়ে বুঝতে হবে বিষয়গুলো কি বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে আর কোন ওয়ার্ড প্রশ্নের সমস্যা আছে? আর এই তিনটাই তো ছিল, তিনটা না দুইটা? দুইটা স্যার। এটাই দেখো ঘুরে ফিরে কয়েকবার আসছে, 15, 17, 19, 21, মানে প্রত্যেক বিজয় সালে আসছে। তোমাদের সময় আসতে পারে নাকি? হ্যাঁ, বিজয় সাল পসিবিলিটি আছে স্যার। আরে দেখো জোর 16, 18, 20, 22, তো 24 আসবে এটা। আমাদের পড়াশোনাও সেই রকম হয় নাকি, জোর বিজোর একটা বুঝে শুনে করে চলে যায়। ওকে, মরফোলজি থেকে কিন্তু কোশ্চেন দেখছো এক না একটা আসছে না, প্রত্যেক সালেই আসছে, এটা একটু ভালো করে খেয়াল রেখো। তারপরে কি সিনট্যাক্স পড়া হয়েছে সবার? মোটামুটি মনে করবো যে সিনট্যাক্স পর্যন্তই হলো আমাদের মেইন পড়া, এইটুকু একটু ভালো করে বুঝে পড়বা, একদম ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন থেকে শুরু করে সিনট্যাক্স পর্যন্ত এই জায়গা। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে ইউজ, হ্যাঁ,
প্র্যাগম্যাটিস্ট, সিমেন্টিক্স কি, সাইকোলিঙ্গুইস্টিক্স কি, সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ডিসকোর্স অ্যানালাইসিস তো জাস্ট ওই ডিসকোর্স মার্কার্স বা এই জাতীয় জিনিসগুলোই। আচ্ছা, সিনট্যাক্সে বলো, ব্রিফ কোশ্চেনে না পড়োনি এখনো? পড়তে পারছো সবাই? পড়ছি তো তেমন জি স্যার। কোনো সমস্যা আছে? স্যার 3 নাম্বারটা একটু বুঝাই দেন। রিকারশন, রিকারশন মানে বুঝো তো? রিকার মানে কি জানা? সেটার মানে কি? যেটা পুনঃ পুনঃ ঘটে। রিকার মানে হচ্ছে যেটা বারবার ঘটে, রিকারেন্স, তাই তো? রিকার, অকার, এগেইন, মানে রিপিটেডলি কোনো কিছু ঘটে। তাহলে সিনট্যাক্সের একটা বড় বৈশিষ্ট্য হলো রিকারেন্স। রিকারেন্স মানে কি? ওই যে একই স্ট্রাকচার আমরা ইউজ করতে পারি না? এর আগে যেটা বলেছি, যে আমি বললাম সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব প্লাস হচ্ছে কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কয়টা সেন্টেন্স বানানো যাবে এটা দিয়ে? কয়টা সেন্টেন্স বানানো যাবে শুধু এটা দিয়ে? স্যার অনেক। হাজারো সেন্টেন্স তুমি বানাতে পারবে, তাই তো? শি ইজ গুড, তারপর কি বলবো? হি ইজ গুড, নাকি? তারপরে ইউ আর গুড, তারপরে দে আর গুড, তারপরে ইট ইজ গুড, তারপর কি হবে আরো? মিনা ইজ গুড, রিনা ইজ গুড, নাকি? এখন এই শি ইজ গুড দিয়ে কত করতে পারবো আমরা? শি ইজ কি বলতে পারি? শি ইজ বেস্ট, তাই তো? তারপরে শি ইজ হ্যাপি, তারপর কি হতে পারে? শি ইজ উইক, শি ইজ কি বলবো? টল, শি ইজ নাইস। কতগুলো করা যাবে শি ইজ দিয়েই? তাকে, তার কাছে, সে এর কাছে প্রয়োগযোগ্য এমন লাখো অ্যাডজেক্টিভ থাকলে লাখো সেন্টেন্স তৈরি করা যাবে, নাকি? জি স্যার। শুধু কি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টেই ব্যবহার করা যাবে, না অন্য কমপ্লিমেন্ট গুলো যাবে, নাউন কমপ্লিমেন্ট? তাহলে আরেকটা স্ট্রাকচার হবে তখন। আমি তো শুধু এই স্ট্রাকচার দিয়ে বলেছি। তুমি যদি আমরা সাবজেক্ট ঠিক লিখে আছে। নাউন কমপ্লিমেন্ট দিয়ে করব, কারণ কমপ্লিমেন্ট দিয়ে আমরা কয়টা পেয়েছিলাম স্ট্রাকচার মনে আছে? না ভুলে গেছে সব? কমপ্লিমেন্ট দিয়ে আমরা 5টা স্ট্রাকচার পেয়েছিলাম, তাই না? সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন কমপ্লিমেন্ট, সাবজেক্ট লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্ট প্রিভার্ব অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট, তারপর কি সাবজেক্ট ফ্যাক্টিভ ভার্ব অবজেক্ট কমপ্লিমেন্ট। পাইছিলাম না এরকম? বললাম তো 9টা স্ট্রাকচার জি আছে স্যার। ইংলিশ ল্যাঙ্গুয়েজে, মাত্র 9টা স্ট্রাকচার আছে। এই 9টা স্ট্রাকচার ব্যবহার করে এইরকম ইংলিশের সবকিছু, আর স্ট্রাকচার নেই। এই 9টা স্ট্রাকচারই সব। তুমি যত সেন্টেন্স ভেঙে ফেলো না কেন, ভাঙতে ভুঙতে নিয়ে আসো, দেখো বেসিক ওই 9টা স্ট্রাকচারের মধ্যেই আমাকে ফেলতে হচ্ছে। ওইগুলোতে কমপ্লেক্স কম্পাউন্ড যা বানাচ্ছি সব কনভেনশনের মধ্যে যুক্ত করে জাস্ট বানাই দিচ্ছি, ফ্রেজ বানাচ্ছি, এটা বানাচ্ছি, বানাই শুধু ওখানে জড় করতেছি। এই বেসিক জায়গাটা শিখতে আমাদের এই যে প্রায় 20-25 বছর লেগে গেল, নাকি? শুধু এই জায়গাটা শিখতে, যে এইটুকু ভিত্তি করেই তো বাকি সবকিছু, মানে সেন্টেন্স স্ট্রাকচার, ফ্রেজ আর ক্লজ, এই 3টা জিনিস যদি আমরা ঠিকমতো শিখতে পারি, এই 3টা জিনিসকেই ব্যবহার করে তো আমরা ফ্রি হ্যান্ড রাইটিং বা এগুলো করে থাকি। হ্যাঁ, এছাড়া কিছু না। তো যাই হোক, এই রিকারেন্স বলতে আমরা যেটা বলতে চাইলাম সেটাই আসি এবার কি বলছি। দেখো, রিকারশন ইজ আ সিনট্যাক্টিক প্রসেস হুইচ রেফার্স টু দ্য অ্যাবিলিটি টু এমবেড স্ট্রাকচার উইদিন সিমিলার স্ট্রাকচার। দেখো, এমবেড স্ট্রাকচার, এমবেড মানে কি হচ্ছে? তুমি অ্যাডজেক্টিভ যোগ করো, এটা যোগ করো, একই রুলসের হাজারো সেন্টেন্স আমি প্রডিউস করতে পারছি উইদিন সিমিলার স্ট্রাকচার ইনডেফিনিটলি। ইনডেফিনিট মানে কি? অসীম, আমি কতগুলো করতে পারবো বলতে পারবো না। ইন দিস প্রসেস সেম রুলস ক্যান বি অ্যাপ্লাইড মোর দ্যান ওয়ান্স ইন প্রডিউসিং সেন্টেন্সেস। কি কথা বোঝা গেল? জি স্যার। তারপরে
স্ট্রাকচার, সারফেস স্ট্রাকচার, ফ্রেজ স্ট্রাকচার, আইসি অ্যানালাইসিস, আইসি শোয়া, স্কিমা। আর কারো সমস্যা নেই কোনোটাতে? স্যার পার্ট সি এর হচ্ছে প্রথম কোশ্চেনে শুধু প্রথম পয়েন্ট আপনি বলে দেন স্যার। আচ্ছা, ব্রিফে কারো সমস্যা আছে? ব্রিফে ডিসকন্টিনিউয়াস। আচ্ছা, ব্রিফ তাহলে সরে গেলাম। ব্রিফ থেকে আসো, শর্টে আসো। একটু শর্টে কারো সমস্যা আছে? ট্রেস স্ট্রাকচার যেটা তো আমরা তো আগে করেছিলাম, টি ডায়াগ্রাম, এইটা কিন্তু একটা আসবে। হ্যাঁ, এই ডায়াগ্রাম রিলেটেড, এটা হচ্ছে তোমার ডায়াগ্রাম রিলেটেড একটা। আর ফনোলজিক্যাল ফনেটিক্স যে ওয়ার্ডগুলো, হ্যাঁ, বিভিন্ন রকম ওই যে তোমার ইয়াগুলো করা আইপিএস সিম্বলগুলো দিয়ে, ওই ব্যাপারগুলো কিন্তু একটা আসতে পারে, একটু ভালো করে খেয়াল করো। তারপর হচ্ছে ব্রড কোশ্চেনে সিনট্যাক্স কি, মেজর সিনট্যাকটিক প্রসেস। দেখো এটা 20-22 এসেছে, এটা আবার বিজোড়। হ্যাঁ, 17, 19, 21, 23 নাকি তোমাদের সময় জন্য চলে আসে। ডিপ স্ট্রাকচার এবং সারফেস স্ট্রাকচার নিয়ে যেহেতু শর্ট কোশ্চেন এসে গেছে, এটা থেকে ব্রড কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম। আচ্ছা, কোনটায় যেন সমস্যা ছিল সিফাতের? স্যার প্রথমটা স্যার ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট। এইটা ডিসকন্টিনিউয়াস কনস্টিটিউয়েন্ট, ডিসি। এটা কি বলতেছে? ডিসকন্টিনিউয়াস মানে কি? স্যার কন্টিনিউয়াস মানে তো চলমান, ডিসকন্টিনিউয়াস মানে তো কি স্যার? মানে তাহলে হচ্ছে কি, তো মানে দেখো এটা হচ্ছে একটা সিনট্যাকটিক প্রসেস যেখানে কি করা হয়, দেখো, in which elements that logically belong together in a sentence are separated by other words or phrases। মানে এখানে কি বলতেছে যে আমরা কখনো গ্রুপ ভার্ব পড়েছিলাম, গ্রুপ ভার্ব একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা। মানে ডিসকন্টিনিউয়াস যেমন হচ্ছে গিভ আপ মানে কি? ত্যাগ করা। টার্ন অফ মানে কি? বন্ধ করা। তাই তো? এইগুলো দেখো পাশাপাশি আছে না, বা হচ্ছে টু গো, এগুলো কি পাশাপাশি আছে না? কখনো যদি এমনটা ঘটে যে এই ফ্রেজগুলোকে পাশাপাশি না বসিয়ে এদের মাঝখানে যদি কখনো অন্য কিছু চলে আসে, তখন এটা হয়ে যাচ্ছে ডিসকন্টিনিউয়াস। যেমন হি টার্ন দ্য ভলিউম অফ, তাহলে টার্নের সাথে অফ এর মধ্যে কি দূরত্ব হয়ে গেল না? জি স্যার। তার বললাম হি উইশ টু হ্যাপিলি ডু দ্য ওয়ার্ক। সরি, আমি হ্যাপিলি করা, সরি উইশেস মিলে দিলাম। তাহলে এখানে দূরত্বটা কোথায় ঘটলো? ডিটাচ হয়ে গেল কোথায়? এখানে টার্নের সাথে অফ ডিটাচ হয়ে গেছে, তাই না? ঠিক তো? এখানে টু এর সাথে কার সম্পর্ক? হ্যাপিলির সাথে না ডু এর সাথে সম্পর্ক? ডু এর সাথে। তাহলে এই জায়গাটা যদি কখনো ঘটে থাকে, কোনো সিনট্যাক্টিক প্রসেসের মধ্যে যদি এমনটা ঘটে, দেখো সেটাই বলা হচ্ছে, হ্যাঁ, যে আর সেপারেটেড বাই আদার, মানে তারা একসাথে, দেখো এলিমেন্ট দ্যাট লজিক্যালি বিলং টুগেদার ইন আ সেন্টেন্স, যে এলিমেন্টগুলো আসলে লজিক্যালি একসাথে থাকার কথা ইন আ সেন্টেন্স, কিন্তু সেপারেটেড বাই আদার ওয়ার্ডস অর ফ্রেজেস, কিন্তু অন্য ফ্রেজের ভিতরে ঢুকে সেপারেট হয়ে যাচ্ছে। দিস ফেনোমেনন অকার্স when a single syntactic unit of phrase or clause is split into non-adjacent part, মানে adjacent মানে পাশাপাশি থাকার কথা কিন্তু এখন দূরে বসানো হচ্ছে, rather than appearing as a continuous sequence। এটা continuous sequence বা পরপর হচ্ছে না, এটা হচ্ছে discontinuous। ঠিক আছে তো?
যেমন হচ্ছে এখানে ভার্ব পার্টিকেলস, যেমন হচ্ছে টার্ন ডাউন, টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা, তাহলে শি টার্ন ডাউন দ্য অফার না বলে বলা হচ্ছে শি টার্ন দ্য অফার ডাউন, ঠিক আছে এরকম। তারপর বলছে দেখাচ্ছে ইনভার্সন করার মাধ্যমে, কখনো কখনো দেখা যাচ্ছে যে অ্যাডভার্বটা আগে না বসিয়ে পরে বসানো হচ্ছে, বা হচ্ছে পরে বসানোর কথা ছিল আগে বসিয়েছে, এরকম জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে হবে। ইন্টারভেনিং মডিফায়ার, যেমন দ্য বুক, দেখো দ্য বুক ওয়াজ টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি। এখন টু আন্ডারস্ট্যান্ড কমপ্লিটলি এটা একটা ফ্রেজ, বাট কমপ্লিটলিটাকে যদি আমরা এখন আন্ডারস্ট্যান্ডের মাঝে এনে বসাই তখন কেমন হবে বলো? দ্য বুক ওয়াজ ডিফিকাল্ট টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড, তখন কেমন কি ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, এরকম একটা ব্যাপার ঘটবে, ঠিক আছে তো? That was it. But completely, which modifies understand, is placed at the end rather than directly next to understand. আর রিকারশন মানে কি যে বললাম, যে রিকারশন মানে স্যার এখানকার রিকারশনের যে এক্সাম্পল গুলো আছে এই জায়গাটা একটু স্যার একটু ক্লিয়ার করে দেন তো স্যার। ওখানকারটা বুঝছি স্যার, এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে স্যার এটা একটু ক্লিয়ার করে দিন। দেখো বলছে কি the book that the teacher who won the award recommend is on the shelf। এখানে কি রিকারশন ঘটেছে না, একই স্ট্রাকচার ঘটেছে না, অ্যাডজেক্টিভ ক্লজ বসেছে না এই জায়গায়? হ্যাঁ স্যার। কেমন ভাবে ঘটলো আমি একটু দেখাই দিই। দেখো এখানে আগে প্রিপজিশনাল রিকারশনটা দেখাই, এটা কি প্রিপজিশনাল ফ্রেজ না? পরেরটাকে দেখো তো, অন দ্য টেবল একই না, প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ, ইন দ্য রুম প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ, এট দ্য এন্ড প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ, অফ দ্য হল প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ দিয়ে হয়েছে প্রিপজিশনাল ফ্রেজ। কয়টা বসেছে প্রিপজিশনাল ফ্রেজ এখানে টোটাল? চারটা বসেছে, একই স্ট্রাকচার না, প্রিপজিশন প্লাস নাউন ফ্রেজ, এটা রিকারশন ঘটেছে। জি স্যার। এবার রিলেটিভ ক্লজ এর রিকারশন কিভাবে ঘটলো? রিলেটিভ ক্লজ দা বুক ইজ অন দা, এটাই তো আমাদের মূল স্ট্রাকচার ছিল তাই না? ইজ অন দা শেলফ, জি স্যার, এটা হচ্ছে আমাদের মূল স্ট্রাকচার। দা বুক ইজ অন দা শেলফ, তাহলে বইটা কোথায় আছে? শেলফে আছে। এখন বললাম দা বুক দ্যাট, কি আছে সেন্টেন্সটা? দ্যাট দ্য টিচার রিকমেন্ডেড। এবার বললাম দ্যাট দ্য টিচার রিকমেন্ডেড, এটা একটা ক্লজ না, রিলেটিভ ক্লজ না এই জায়গাটা? জি স্যার। দ্য বুক দ্যাট দ্য টিচার রিকমেন্ডেড, তাহলে দ্য বুক ইজ অন দ্য শেলফ, এর ভিতরে একটা রিলেটিভ ক্লজ বসে গেছে দ্যাট দ্য টিচার রিকমেন্ডেড। এটা কি কিভাবে বসলো? কারণ এটা পূর্ববর্তী নাউনকে কি করেছে? মডিফাই করেছে, ঠিক তো? জি স্যার। অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে বসেছে না স্যার এখানে? এবার পরেরটি অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে কিনা? হু দিয়ে। এবার হু ওন দ্য অ্যাওয়ার্ড? হ্যাঁ স্যার, হু ওন দ্য। তাহলে এখানে আবার টিচারকে মডিফাই করতেছি আমি, কি করছি? হু ওন দ্য অ্যাওয়ার্ড, এটা আবার কাকে মডিফাই করলো এই অ্যাডজেক্টিভ ক্লজটা? টিচারকে স্যার। টিচারকে। টিচারকে। তাহলে কয়টা অ্যাডজেক্টিভ ক্লজ বসলো এই জায়গায় টোটাল? দুইটা। দ্যাট দ্য টিচার হু ওন দ্য অ্যাওয়ার্ড, এইভাবে। আবার অ্যাওয়ার্ড কে কি আমরা করতে পারি? অ্যাওয়ার্ড কে করতে পারি না? বলতে পারি কি? হুইচ ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস, আমরা তো এভাবে করে বাড়াতেই পারবা শুধু প্রেস্টিজিয়াস। দেখো দ্য বুক দ্যাট দ্য টিচার হু ওন দ্য অ্যাওয়ার্ড হুইচ ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস রিকমেন্ডেড ইজ অন দ্য শেলফ। এখন দেখো অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে হুইচ ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস এটা কাকে মডিফাই করছে? অ্যাওয়ার্ডকে। আর হু ওন দ্য অ্যাওয়ার্ড এটা কাকে মডিফাই করছে? টিচারকে। এবার দ্যাট দ্য টিচার এই পুরো অ্যাডজেক্টিভ ক্লজটা মডিফাই করছে কাকে? বুককে। এভাবে করে কয়টা তাহলে রিকারশন হলো অ্যাডজেক্টিভ ক্লজের? কি কথা বোঝা গেল? স্যার চারটা কোনা। জি স্যার। হ্যাঁ, টোটাল এখানে 3টা অ্যাডজেক্টিভ ক্লজ আছে না, 3টা। কিন্তু আমার মূল স্ট্রাকচার কোনটুকু ছিল? দ্য বুক ইজ অন দ্য শেলফ। এই স্ট্রাকচারটা কি? দ্য বুক ইজ অন দ্য, এটা স্ট্রাকচারটা বলতে পারবে কেউ? বেসিক স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস কি? সাবজেক্ট বিভার্ব প্লাস অ্যাডভার্বিয়াল। অবস্থান বোঝাচ্ছে বইটা কোথায়? শেলফে।
এখন এই বুককে আমরা মডিফাই করেছি, টিচারকে মডিফাই করেছি, অ্যাওয়ার্ডকে মডিফাই করেছি। আরো পারলে আরো যুক্ত করা যাবে, সেটা সমস্যা না। শেলফকেও মডিফাই করতে পারি আমরা, পারি কিনা? যে হুইচ ওয়াজ হ্যাঁ স্যার পারি স্যার, মেড পারি অফ স্যার। কস্টলি উড, আমরা উডকে মডিফাই করতে পারি কিনা? হুইচ ওয়াজ যেখানে নাউন থাকবে স্যার আমরা মডিফাই করতে পারবো। হ্যাঁ, হুইচ ওয়াজ বট উইথ, মানে কি বলবো, আচ্ছা হুইচ ওয়াজ বট ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়াকে মডিফাই করতে পারি কিনা? হুইচ পারি ইজ স্যার। আওয়ার দিস ইজ কান্ট্রি। হ্যাঁ, নেইবারলি কান্ট্রি বলতে পারি না? হুইচ ইজ আওয়ার নেইবার, হুইচ ইজ আওয়ার নেইবার। আবার বলতে পারি কি, নেইবারকে কি করতে পারি? হু অলওয়েজ অ্যাক্ট লাইক বিগ ব্রাদার। হ্যাঁ, করতে পারি কিনা? কত অ্যাডজেক্টিভ বসলাম বলো? অনেক আছে। দেখো একটা সেন্টেন্স আমি কি করছি, জোড়া লাগিয়ে সরে লাগিয়ে, কিন্তু এর ভিতরে যতগুলো সেন্টেন্স আছে সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আছে। এটা একটা, আবার রুটকে মডিফাই করে দিয়েছি, এটাকে ইন্ডিয়াকে মডিফাই করেছি আবার এই পর্যন্ত, আবার নেইবারকে মডিফাই করেছি, এটা দিয়ে দেখো শুধু অ্যাডজেক্টিভ ক্লজ, তাহলে রিকারশন ঘটেছে অ্যাডজেক্টিভ ক্লজ। এইভাবে তুমি অ্যাডভার্ব ক্লজ থেকে শুরু প্রত্যেকটা স্ট্রাকচারে রিকারশন হয়ে আমরা কিন্তু এতগুলো বিষয় করতেছি। এটা কি সেন্টেন্স বলবো, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স? কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড, সেটা এখানে কোনো কম্পাউন্ডারি আছে? কমপ্লেক্স সেন্টেন্স স্যার, কমপ্লেক্স সেন্টেন্স স্যার। সেকেন্ড ইয়ারে, তাই না? এটা কি, এখানে কম্পাউন্ডের কোনো কনজাংশন নেই, সব আছে রিলেটিভ ক্লজ, রিলেটিভ প্রোনাউন, হু, হুইচ, দ্যাট, কমপ্লেক্স। হ্যাঁ এইগুলো কি বুঝতে পেরেছো? দেখো একদম প্র্যাকটিক্যাল জিনিস, বিষয়গুলো প্র্যাকটিক্যাল বিষয়। হ্যাঁ, একটার সাথে একটা লিংক আছে। হ্যাঁ, এগুলোকে একটু ভালো করে বুঝলে হয়ে যায়। কি বোঝা গেল রিকারশন? জি স্যার। এখানে বলছে দ্য রিলেটিভ ক্লজ দ্যাট দ্য টিচার রিকমেন্ড ইজ এমবেডেড উইদিন অ্যানাদার। তাহলে এই দ্যাট দ্য টিচার রিকমেন্ড এর ভিতরে আরেকটা ক্লজ ঢুকে গেছে। হ্যাঁ, দ্যাট দ্য টিচার রিকমেন্ড এর ভিতরে টিচারকে মডিফাই করার জন্য হু ওয়ান দ্য অ্যাওয়ার্ড, এই টিচারের পরে রিকমেন্ডের মাঝখানে ঢুকাই দিয়েছি, দিয়ে আরেকটা ইয়া করেছি। তারপরে এমবেডিং আর কনজয়েনিং মধ্যে পার্থক্য কি? কনজয়েন কি জাতীয় সেন্টেন্স হয়? কম্পাউন্ড। কম্পাউন্ড আর স্যার। এমবেডিং কমপ্লেক্স। কমপ্লেক্স। এই তো, এর একটু ভালো করে পড়বা, এটাই পরীক্ষা যেহেতু দেখছি বিজয় এসেছে, যেহেতু আমাদের সেন্সটা এরকমই, এই জন্য এটাকে ভালো করে খেয়াল রাখতে হবে। দেখো পরবর্তীগুলোতে একটা দুইটা করে আছে একটু, এবং ভালো করে পড়ে রাখলে এগুলো ঘুরে ফিরে চলে আসবে। এবং এই লিঙ্গুইস্টিক্সে কিন্তু ভালো মার্ক পাওয়া যায়, ঠিক আছে? ভালো মার্ক পাওয়া যায়। স্যার এ প্লাস পাওয়া যায় স্যার? ভালো মার্ক পাওয়া যায়, আমি দেখেছি এর মধ্যে, কারণ একদম টেকনিক্যাল ইস্যু। এখানে তো ডেসক্রিপটিভ না, এটা কি ডেসক্রিপটিভ খুব বেশি? না স্যার, না স্যার, না স্যার, টু দা পয়েন্টে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, যতটুকু উদাহরণ শুধু একটু বেশি দেওয়া ছাড়া তো কোনো এখানে বেশি বাড়ানোর কিছু নাই, এখানে কোনো গল্প কাহিনী নাই, এবং উত্তরগুলো খুব বড় বড়, এর মতো নভেল বা ওই যে ওদের মতো খুব বড় না। দেখো না স্যার। হ্যাঁ, একটু উদাহরণ একটু বেশি দেওয়া হয়েছে, এই কারণে এখানে তোমরা এতগুলো উদাহরণ না দিয়ে দুটো একটা করে দিলা। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে আমি উদাহরণ দিয়েছি যেগুলো উদাহরণ না দিলে চলে, যেমন ব্রিফ কোশ্চেনগুলো আমি উদাহরণ দিয়েছি যাতে তোমরা অন্তত পড়ে বোঝো যে এটা কি বলা হচ্ছে। ওই উদাহরণগুলো তোমরা যদি পরীক্ষায় হলে না দাও তাও কোনো সমস্যা না। আচ্ছা, আর কারোর সমস্যা এটাতে? না স্যার। ওকে, তাহলে এই পর্যন্ত সবাই পড়ছো না আরো পড়ছো? স্যার এতটুকুই পড়ছিলাম।
আচ্ছা ঠিক আছে, কিছু বললাম না, শুধু ঈদ বলি। Sir, 70 cycle register. হ্যাঁ আচ্ছা তো যাও, আমি যদি রবিবারে আবার ক্লাস নিব, তা আমি আর বেশি করছি না, তাহলে রবিবার পর্যন্ত ওগুলো পড়ে ফেলো সবাই। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে আর স্যার। ক্লাসে উপস্থিতিও কম, মানে তোমরা অলরেডি সবাই পড়ে ফেলতেছো। ক্লাসে উপস্থিতি খুবই কম। উপস্থিতি কম হওয়ার মানে দরকার আছে, মানে এটা তো দরকার, কারণ ইতোমধ্যে পড়নি, না পড়ার কারণে এত চাপায় ফেলছো যে এখন আর পড়তে ভালো লাগবে না। ওকে, তাহলে আর কি বলবো, যদি কোনো কাজ না থাকে আর কোনো কথা না থাকে তো পড়তে থাকো, আর সময় নষ্ট করবো না। হুম আচ্ছা, তো ঠিক আছে, তাহলে রবিবারে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ Okay. ঠিক আছে স্যার। আচ্ছা ওকে, ওকে বাই। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।